ওকে, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন না কিনা একটু কমেন্ট করে জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। কথা কি ক্লিয়ার আছে ভাইয়া? সবাই একটু বলেন তো কথা ক্লিয়ার আছে কিনা আমাদের। ওকে, তাহলে আমরা একটু দেখি সব কিছু ঠিক আছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি ব্যাপার, কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কারো? কি যে প্রবলেম হচ্ছে আজকে বলেন। ক্লাসই তো নাই হয়ে গেল আমার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাসের সময় 7:15 দেওয়া ছিল, আমার একটু আসতে লেট হয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 150 জনের মতো আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা আর কথা না বলি, আমরা সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে সকল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে। আমি যদি বাংলা কথা বলে দিই, সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবেন এই টপিক থেকে। ওকে, শুধুমাত্র ঢাকা না, রাজশাহী না বা গুচ্ছ না, বাংলা কথা সকল বিশ্ববিদ্যালয় যেখানে অ্যাকাউন্টিং আসে সেখানে এখান থেকে প্রশ্ন আসবে। আমার কথা আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা যে টপিকটা আজকে পড়বো সেখান থেকে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ প্রশ্ন পাবো, এবং এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের সকল বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ প্রশ্ন। আচ্ছা, এবং আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মানে খুবই একটা বোরিং এবং কঠিন অধ্যায় বলে পরিচিত হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। ওকে, তাহলে হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টারটা হচ্ছে খুবই একটা বোরিং চ্যাপ্টার, প্লাস হচ্ছে এটা মানে এত নিয়মকানুন আসলে সবই মুখস্থ, বুঝতে পেরেছেন? এই চ্যাপ্টারের সবই হচ্ছে আমাদের মুখস্থ। তো একে তো আমরা শর্ট সিলেবাস ছিল এসএসসিতে পড়িনি, প্লাস হচ্ছে এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। তো কত কি আসলে নিয়মকানুন আমি মুখস্থ রাখবো বা মনে রাখবো? তো এটা হচ্ছে সবচেয়ে কঠিন চ্যাপ্টার ভাইয়া, এতগুলো নিয়ম নীতি আমার মনে থাকে না। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম হয়ে যায়। ওকে, তো তার কারণে আমরা যেটা করার ট্রাই করব, খুবই সহজে এবং খুবই সংক্ষেপে আমরা এবং টেকনিক্যালি কিভাবে আমরা সুন্দর করে এই চ্যাপ্টারটা শেষ করতে পারি, সেটাই আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হবে। ওকে, যে আমরা খুব সহজে এবং টেকনিক্যালি আমরা যাতে এই চ্যাপ্টারটা সুন্দর মতো শেষ করতে পারি, এটাই হবে আমাদের আজকের ক্লাসের মেন উদ্দেশ্য। ক্লিয়ার? আজকে মনে হয় নেটের প্রবলেম করছে নাকি, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, নেটে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, সব জায়গায় আমার লাইভ আটকে যাচ্ছে। ল্যাপটপের স্ক্রিনে আটকে গেছে, তবে কমেন্ট দেখতে পাচ্ছি, আর এখানে আমি কমেন্টও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যেটা সবচেয়ে কঠিন সেটাকে আমরা আরও কি করতে পারি, আমরা যাতে সহজ করতে পারি, হ্যাঁ, সেটা আমরা ট্রাই করব। ওকে, তাহলে দেখি আমরা যে এটাকে আমরা কিভাবে সহজ করতে পারি। এখানে আমরা বেশি না, এখান থেকে মোটামুটি আমরা 20টা প্রশ্ন সলভ করব। কয়টা? 20টা প্রশ্ন সলভ করব, এবং এই 20টা প্রশ্ন দিয়ে আমরা সমস্ত চ্যাপ্টার শেষ করব। 20টা প্রশ্ন যদি আমি বুঝতে পারি তাহলে এই 20টা প্রশ্নের মধ্যে আমার পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেরকম গ্যারেন্টি দিয়ে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটা পড়ার ট্রাই করব। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলি, আমরা সব জায়গায় আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। দেখেন, এখন দেখেন হিসাব বিজ্ঞানের নীতিমালা জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমরা অ্যাকাউন্টিং এতদিন যেটাই করেছি না কেন, জাবেদা দিয়েছি, খতিয়ান দিয়েছি, আর্থিক বিবরণী করেছি, অ্যাকাউন্টিং আমি এতদিন যেটাই করি না কেন প্রতিটারই কিন্তু একটা নিয়ম নীতি ছিল। হিসাব বিজ্ঞান নিয়ম নীতির ওপরে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত। ঠিক আছে, তো এই নিয়ম নীতিগুলো আমরা আজকে জানার ট্রাই করবো। যে অবচয় ধরি, এখন অবচয় ধরতে আমার হিসাব বিজ্ঞানে কোথায় বলেছে, কোন নিয়মে আমাকে অবচয় ধরতে বলেছে, কোন নিয়ম আমাকে বলেছে তুমি স্থায়ী সম্পদকে উদ্বৃত্ত পত্রে লিপিবদ্ধ করো, এই বিষয়াশয়গুলো আমরা কি করব আজকে শিখব। তো এই বিষয়াশয় শেখার আগে আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের, দেখেন, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি বোঝাই আপনাদেরকে। সেটা হচ্ছে, দেখেন, অ্যাকাউন্টিংয়ের আমাদের
অ্যাকাউন্টিংয়ে আমাদের তো কিছু লক্ষ্য থাকে, তাই না? হিসাব বিজ্ঞানের প্রধান লক্ষ্য কি আপনারা জানেন? হিসাব বিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, তাই না ভাইয়া? হিসাব বিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের তথ্য সরবরাহ করা, রাইট? এই যে আমি যে তথ্য সরবরাহ করব, হিসাব বিজ্ঞানে আমাদের উদ্দেশ্য। এখন যেন তেন তথ্য যদি আপনি সরবরাহ করে দেন তাহলে কি অ্যাকাউন্টিং এর কাজ হবে? হবে না। তো যেন তেন তথ্য আমার সরবরাহ করা যাবে না। আপনার যে তথ্যটা আপনি সরবরাহ করবেন সেই তথ্য সরবরাহ হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। তো সেই বৈশিষ্ট্যগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাইয়া দেখেন, সেই তথ্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য, ঠিক আছে? তো আমাদের এখান থেকে দুইভাবে প্রশ্ন আসবে। কিভাবে? নিচের কোনটি হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য? তাই হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য মানে কি? এটাও প্লাস এটা, ঠিক আছে? সেটা একভাবে আসতে পারে। আবার বলতে পারে হিসাব তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য কোনগুলো? তো প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে রয়েছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ যে তথ্যটা আমি প্রকাশ করব সেটা প্রাসঙ্গিক হইতে হবে, অপ্রাসঙ্গিক কিছু হলে হবে না। এবং দুই নম্বরে যে পয়েন্টটা আছে তার নাম হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তাহলে ভাইয়া দেখেন, প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতা এই দুইটাকে আমি বলবো হিসাব তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, ওকে? আর যদি বলে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য কোনগুলো, তাহলে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1 তুলনাযোগ্যতা, আর নাম্বার 2 হচ্ছে সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। তাহলে সামঞ্জস্যতার আরেকটা নাম কি ভাইয়া? ধারাবাহিকতা। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই দুইটা পয়েন্ট কি আমরা মনে রাখতে পারবো ভাইয়া? একটু সবাই বলি তো দেখি, এই দুইটা পয়েন্ট কি আমরা মনে রাখতে পারবো যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে? হিসাব বিজ্ঞান তথ্যের বা হিসাব তথ্যের যদি আমাদের প্রশ্ন আসে হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য কোনটি, তাহলে এটাও গুণগত বৈশিষ্ট্য, এটাও গুণগত বৈশিষ্ট্য। এখন আমাকে যদি সুন্দর করে ক্লিয়ার করে দেয় যে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য কোনগুলো, তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য। যদি বলে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য কোনগুলো, তাহলে এগুলো হবে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। এটা আমরা একটু বাসায় স্টাডি করব, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এটা নিয়ে আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তো এটা আমরা একটু বাসায় সুন্দর মতো দেখে নিব, পিডিএফটা দিয়ে দিব, বাসায় একটু সুন্দর করে দেখে নিব। এবার আসি, দেখেন হিসাব বিজ্ঞানে দেখেন কিছু অনুমান বা ধারণা রয়েছে, কিছু অনুমান বা ধারণা রয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাজাম্পশন। কিছু নীতিমালা রয়েছে যাকে প্রিন্সিপলস বলে, ওকে? প্রিন্সিপলস, নট প্রিন্সিপাল। আর কিছু সীমাবদ্ধতা আছে যেটাকে আমরা বলি কনস্ট্রেন্টস, ওকে? তো এখন দেখেন, আপনাকে কখনো পরীক্ষায় আসবে না যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের ধারণা, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের নীতিমালা, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, এগুলো কিন্তু সাধারণত পরীক্ষায় আসবে না। তাহলে আমাদের পরীক্ষায় কি আসবে? এখানে দেখেন যতগুলো নীতিমালা আছে, যতগুলো ধারণা রয়েছে এবং যতগুলো সীমাবদ্ধতা রয়েছে, এগুলোর কাজ কি, এগুলোর কাজগুলো আমাদের কি হবে? পরীক্ষায় আসবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? আপনাকে কখনো বলবে না নিচের কোনটি হিসাব বিজ্ঞানের নীতিমালা, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের অনুমান বা ধারণা, এগুলো পরীক্ষায় আসবে না। আমার পরীক্ষায় কি আসবে ভাইয়া? আমার পরীক্ষায় আসবে এগুলোর কাজ কি। আর্থিক মূল্যের একক ধারণা, এটার কাজ কি? চলমান প্রতিষ্ঠান ধারণা, এই চলমান প্রতিষ্ঠান ধারণার কাজ কি? সময়কাল বা হিসাবকাল ধারণা, এটার কাজ কি? আয় স্বীকৃত নীতি, এটার কাজ কি? মিলকরণ নীতি, এটার কাজ কি? অর্থাৎ এই সবগুলোর আমাকে কি জানতে হবে? কাজ জানতে হবে, এগুলোর কাজ আমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলোর কাজগুলো আমরা একটু জানার ট্রাই করব এখন, ঠিক আছে? দেখেন এই কাজগুলো সম্পর্কিত প্রশ্ন আমি যে বলেছি না 20টা প্রশ্ন সলভ করাবো, এই 20টা প্রশ্ন দিয়ে আমি সব কাজ আপনাদেরকে সমাধান করে দিব। এগুলো আপনাদেরকে দিয়েছি, বাসায় পড়বেন এগুলো, ঠিক আছে? আমি জাস্ট মূল কথাগুলো বলবো, আর সব কিছু এখানে নোট করে দেয়া আছে, পিডিএফ ক্লাস শেষ হলে পেয়ে যাবেন। আমি শুধু প্রতিটা ধারণা, প্রতিটা নীতির মূল কথাগুলো আপনাদের সাথে একটু আলোচনা করব, দেন আমি প্রশ্ন সলভে যাব। প্রশ্ন সলভ করতে করতে বাকি কথা হবে, ওকে? দেখেন প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা। আর্থিক মূল্যের একক ধারণা, ভাইয়া এই জিনিসটা সম্পর্কে আপনারা জানেন, আমরা যখন হিসাব বিজ্ঞান পড়া শুরু করি সর্বপ্রথম, তখন আমরা কি শিখেছিলাম বলেন তো? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় এমন কোনো ঘটনা নিয়ে হিসাব বিজ্ঞান কাজ করবে না। তো এই যে কথাটা, এই কথাটা কে বলেছিল? কে বলেছে এই কথাটা? এই কথাটা বা এই নিয়মটা আমাদেরকে বলেছে আর্থিক মূল্যের একক ধারণা। কি বলেছে দেখেন, শুধু ওই সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয় যা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। তাহলে পরীক্ষায় আসে যদি
এই যে আমরা শুধুমাত্র অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা নিয়ে হিসাব বিজ্ঞানে কাজ করি, এটি কোন নীতি বা ধারণা অনুসারে আমরা করে থাকি? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে আর্থিক মূল্যের একক ধারণা। তো আর্থিক মূল্যের একক ধারণার মূল কথাটাই ছিল এটা, যে আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করব যাদেরকে কি করা যায়? অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা ভাইয়া? বলেন, আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, রিটেনেও আসবে, রিটেনে এই বছরও এসেছে, আসবে। হ্যাঁ, কমেন্ট শো করছে, সমস্যা নাই। সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে আর্থিক মূল্যের একক ধারণা, এটার ইংরেজি কি? মানিটারি। মানিটারি মানে হচ্ছে আর্থিক, ইউনিট মানে একক, আর অ্যাজাম্পশন মানে হচ্ছে ধারণা। তাহলে আর্থিক মূল্যের একক ধারণার মূল কথাটা কি ছিল ভাইয়া? শুধুমাত্র অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনাগুলো নিয়েই হিসাব বিজ্ঞান কাজ করবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণার মূল কথা। আমরা শুধু মূল পয়েন্টগুলোতে যাব। এবার দেখেন, এটাও আপনারা জানেন, ব্যবসায়ী সত্তা ধারণা। ভাইয়া, অ্যাকাউন্টিং যখন আপনি করতে আসেন তখন আপনারা কি শিখেছিলেন বলেন তো? মালিক আর ব্যবসা দুটি আলাদা পক্ষ না একই পক্ষ? বলেন তো, মালিক এবং ব্যবসা দুইটা কি একই পক্ষ না আলাদা পক্ষ? কে বলতে পারে দেখি, বলেন। মালিক এবং ব্যবসা দুইটা কি একই পক্ষ না দুইটা আলাদা পক্ষ? আমরা কি শিখেছিলাম বলেন তো, কে বলতে পারে? বলেন, মালিক এবং ব্যবসা দুইটা কি পক্ষ? আলাদা পক্ষ। ভেরি গুড। এই যে দেখেন, ব্যবসা এবং মালিক যে দুইটা আলাদা পক্ষ, এটা কে বলেছে? এটা বলেছে ব্যবসায় সত্তা ধারণা, ঠিক আছে? তাহলে ব্যবসায় সত্তা ধারণা আমাদেরকে কি বলেছে? মালিক এবং ব্যবসা দুটি পৃথক সত্তা, অর্থাৎ একজনের সাথে আরেকজনের কি রয়েছে? পার্থক্য রয়েছে, দুইটা একই পক্ষ নয়। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে ব্যবসায় সত্তা ধারণা। তাহলে ব্যবসা সত্তা ধারণা কি বলছে? ব্যবসা সত্তা ধারণা হবে মালিকের সত্তা এবং অন্যান্য সত্তা হতে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র, মানে হচ্ছে কি? পৃথক হবে, অর্থাৎ মালিক আর ব্যবসা দুইটা পৃথক, একই কোনো বিষয়বস্তু নয়। ক্লিয়ার ভাইয়া? এই কারণে দেখেন, আমরা কি জানি ভাইয়া? এই কারণে বলেন তো, ব্যবসায়ের সম্পদ কি মালিকের সম্পদ হয় কখনো? বলেন, ব্যবসায়ের সম্পদ কি মালিকের সম্পদ হয়? অবশ্যই না। ব্যবসা মালিক যেহেতু আলাদা, তাহলে ব্যবসার সম্পদ কখনো কি হবে না? ব্যবসার সম্পদ কখনো মালিকের সম্পদ হবে না, হবে না, হবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই কথাগুলোই বলা আছে ব্যবসা সত্তা ধারণার মধ্যে। বাকি কথাগুলো বাসায় পড়বেন, আমি প্রশ্ন সলভ করার সময় আরো ক্লিয়ার করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, সেটা কি ভাইয়া? চলমান প্রতিষ্ঠান ধারণা। ইংরেজিতে কি বলা হয়? গোয়িং। গোয়িং মানে যেটা চলমান। কনসার্ন অ্যাজাম্পশন মানে চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা মানে কি জানেন? চলমান প্রতিষ্ঠান ধারণা বলছে, এই ধারণা অনুযায়ী মনে করা হয় যে একটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতেই থাকবে, অর্থাৎ কখনো বন্ধ হবে না। আপনি যখন একটা ব্যবসা করবেন তখন কি আপনি চিন্তা করবেন যে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে সামনে বছর? এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। আমরা কি চিন্তা করি? আমার ব্যবসা প্রতিষ্ঠানটা লাভজনকভাবে বছরের পর বছর চলতেই থাকবে। তাহলে এটাই ছিল আমাদের ব্যবসা মানে চলমান প্রতিষ্ঠান ধারণার মূল কথা। এই যে মূল কথা লেখা আছে, আর এখান থেকে কি কি প্রশ্ন আসবে এগুলো সব এই যে পয়েন্ট করা আছে, সব পয়েন্ট করা আছে। বাসায় একবার পড়বেন, আর আমি আজকে যে প্রশ্ন সলভ করাবো এই প্রশ্ন সলভ যদি আপনি করেন তাহলে এগুলো দেখবেন যে এমনি আপনার মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা, ঠিক আছে? এরপরে আমরা আসি। হ্যাঁ, আজে বাজে কথা বললে 1 মাসের জন্য গ্রুপ থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে? পড়াশোনার বাইরে কোনো কথা আমি কি করি না বলেন তো? অ্যালাউ করি না। এগুলো কি ভুলে গেছেন নাকি? বলেন, পড়াশোনার বাইরে আমি কোনো কথা অ্যালাউ করি না, এটা কি ভুলে গেছেন? না আজ খুব ভালো ব্যবহার করা হয়ে যাচ্ছে আজকে আপনাদের সাথে? বলেন কোনটা? কে কে যোগ দিল দেখি তো এখানে। ওকে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? মাথায় থাকে যেন। ওকে ওকে, ঠিক আছে। এবার আসি, দেখেন সময়কাল ধারণা বা হিসাবকাল ধারণা। তো এটাও তো আমরা জানি, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যখন আমরা হিসাবগুলো করতে যাব তখন আমার সময়গুলোকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে সুবিধার্থে। দেখেন, ব্যবসায়ের জীবনকালকে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে ভাগ করা হয়। সাধারণত হিসাবকাল 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বা সর্বোচ্চ 1 বছর হতে পারে। আমরা যে হিসাব করি
আমরা যে হিসাবগুলো করে থাকি, বিশদ আয় বিবরণী তৈরি করি, নগদ প্রবাহ বিবরণী তৈরি করি, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি না? তো এটা কত সময়ের জন্য করব হিসাবগুলো, এই যে কথাগুলো, এটাই আমাদেরকে হিসাবকাল ধারণা বলে দিয়েছে। তো একটি ব্যবসার হিসাবকাল 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, সর্বোচ্চ কতদিন হতে পারে? হিসাবকাল সর্বোচ্চ 1 বছর হতে পারে। হিসাবকাল কখনো 1 বছরের বেশি হবে না, 1 বছরের কম যে কোনো সময় হতে পারে, সেটা আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনের উপরে ভিত্তি করে, ঠিক আছে? কিন্তু কি হবে না ভাইয়া? কিন্তু সেটি কখনো 1 বছরের কি হবে না? 1 বছরের বেশি হবে না। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? তাহলে হিসাবকাল কখনো কি হবে না? 1 বছরের বেশি হবে না, হিসাবকাল হবে 1 বছরের কম। আশা করি সকলে বুঝছেন। এবার আসি ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি, এটাকে আমরা কস্ট প্রিন্সিপাল বলি বা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালও বলে থাকি, ঠিক আছে? এই জিনিসটার মূল কথা কি ভাইয়া দেখি, এটাও আমাদের খুব প্রয়োজন। মনে রাখবেন, ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতিটা সরাসরি সম্পর্কিত হচ্ছে স্থায়ী সম্পদের সাথে। কার সাথে? স্থায়ী সম্পদের সাথে। ওই যে আপনাদের কি একটা জিনিস মনে আছে, আমরা একটা স্থায়ী সম্পদ কেনার পরে সেটিকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থাৎ ব্যবহার শুরু করার আগে পর্যন্ত সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয় সবগুলোকে আমরা কি করতাম? যোগ করতাম না ভাইয়া? যোগ করে সে সম্পদের মূল্যটাকে আমরা কি করতাম? লিপিবদ্ধ করতাম। অবচয়ের চ্যাপ্টার আমরা করে এসেছি। তো অবচয়ের চ্যাপ্টারে আমরা কি করতাম? সম্পদের যে টাকায় কিনেছে তার সাথে ব্যবহার শুরু করার আগে যে খরচগুলো হয়, সকল খরচগুলোকে আমরা কি করেছি ভাইয়া? যোগ করেছি। যোগ করার পর আমরা সেটাকে কি করেছি? লিপিবদ্ধ করেছি না? তো এই যে দেখেন, সম্পদ ব্যবহারের আগে যত খরচ হবে সেই খরচগুলোকে সম্পদের মূল্যের সাথে যোগ করে লিপিবদ্ধ করতে হবে। এই কথাটা আমাদেরকে কে বলে দিয়েছে বলেন তো? এই কথাটাই আমাদেরকে বলে দিয়েছে ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? ওকে, তো এটাই হচ্ছে আমাদের মূল কথা, ঠিক আছে? তাহলে একটা জিনিস এখান থেকে জাস্ট একটু কষ্ট করে মনে রাখেন, ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতির সাথে কার রিলেশন আছে? এ শুধুমাত্র ডিল করবে কার সাথে? স্থায়ী সম্পদের সাথে। ওকে, এ কার সাথে ডিল করবে? স্থায়ী সম্পদের সাথে, ঠিক আছে? ওকে, এরপরে আসেন আয় স্বীকৃত নীতি, রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল, ঠিক আছে? দেখেন, এটার মূল কথা কি? যে বছরে আয় অর্জিত হবে সেই হিসাবকালে আয়কে আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। মানে বাংলা কথা ভাইয়া, আয় যদি অর্জিত হয় তাহলে আমরা আয়কে কি করব? লিপিবদ্ধ করব, ঠিক আছে? আয় অর্জিত হইলে আয়কে আমরা লিপিবদ্ধ করে ফেলবো। এটাই হচ্ছে আয় স্বীকৃত নীতির মূল কথা, ঠিক আছে? এরপরে আছে দেখেন মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃত নীতি, ইংরেজিতে যাকে আমরা বলি ম্যাচিং প্রিন্সিপাল। ওকে, এই ম্যাচিং নামটা দিয়েও কিন্তু অপশনে আমাদের প্রশ্ন আসে, তো এটা মাথায় রাখতে হবে। দেখেন, অর্জিত আয়ের সাথে সংগঠিত ব্যয়কে মিল করতে হয়। দেখেন, মিলকরণ, তাহলে মিলটা কার কার মধ্যে হবে বলেন তো? আয়ের সাথে ব্যয়ের কি হয়ে যাবে? মিল হবে। এখন বলেন তো, আয়ের সাথে ব্যয়ের যদি মিল হয় তাহলে আয়ের সাথে ব্যয়কে আমরা যোগ করি না বিয়োগ করি বলেন তো? কে বলতে পারে বলেন? আয়ের সাথে ব্যয়ের মিলকরণ করা মানে কি? আয় থেকে ব্যয় আমরা বাদ দিই না যোগ করি? কে বলতে পারে ভাইয়া দেখি তো? আমার এই কথাটা কে বলতে পারে? কি বলেছে দেখেন, অর্জিত আয়ের সাথে সংগঠিত ব্যয়কে মিল করা হয়। কার সাথে মিল করব? আয়ের সাথে ব্যয়ের মিল করব। তো আয়ের সাথে ব্যয় কি করে মিল করি আমরা বলেন তো? যোগ করে না বিয়োগ করে? ভাই, আয়ের সাথে ব্যয় কি কখনো যোগ করা হয়? এটা একটা পাগলও জানে যে আয় থেকে ব্যয়কে কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে এখানে আয়ের সাথে ব্যয়ের মিলকরণ করা মানে কি জানেন? আয় থেকে ব্যয়কে বাদ দিতে হয়। এখন ভাই, আয় থেকে ব্যয়কে বাদ দিলে কি পাওয়া যাবে বলেন তো? মুনাফা পাওয়া যাবে না? কি পাওয়া যাবে? মুনাফা পাওয়া যাবে। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আয় থেকে ব্যয় বাদ দিয়ে মুনাফা নির্ণয় করা হয় কোন নীতি অনুসারে, আপনি বলবেন মিলকরণ নীতি অনুসারে। আমার কথা মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? তাহলে মিলটা কার কার মধ্যে হবে? আয়ের সাথে ব্যয়ের মিল হবে। যেমন দেখেন, বিগত সালে একটা প্রশ্ন এসেছে আমাদের, প্রশ্নটা হচ্ছে এরকম, দেখেন বিক্রয় মূল্য, ভাইয়া বিক্রয় মূল্য কি হিসাব? আয় হিসাব না? থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হিসাব? ব্যয় হিসাব। দ্যাট মিনস আয় থেকে ব্যয় বাদ দিলে
কি নির্ণয় হচ্ছে, মোট লাভ নির্ণয় করছি। কি বের হবে, মোট লাভ নির্ণয় হবে, তাই না ভাইয়া? এখন যদি আপনাকে বলে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ নির্ণয় করা হলো, তার মানে দেখেন আয় থেকে ব্যয় বাদ দিচ্ছি, দিয়ে আমরা কি নির্ণয় করলাম, মোট লাভ নির্ণয় করলাম। এটি কোন নীতি অনুসারে করা হয়েছে, উত্তর হবে মিলকরণ নীতি। শুধুমাত্র এটাই যে সবসময় অপশনে থাকবে বিষয়টা এমন না, আপনার পরীক্ষায় বলতে পারে এইভাবে, দেখেন পরিচালন আয় থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে, কি বাদ দিয়ে, পরিচালন ব্যয় বাদ দিয়ে মুনাফা নির্ণয় করা হলো, ঠিক আছে? এটিও কোন নীতি অনুসারে হবে বলেন তো, এটি কোন নীতি অনুসারে হবে বলেন? আপনাকে যদি বলে পরিচালন আয় থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে কি নির্ণয় করা হইল, মুনাফা নির্ণয় করা হইল, এটাও তাহলে কোন নীতি অনুসারে হবে, এটাও মিলকরণ নীতি অনুসারে হবে। আপনাকে যদি বলে যে পরিচালন মুনাফা থেকে অপরিচালন ব্যয় বাদ দিয়ে নেট লাভ নির্ণয় করা হলো, ভাইয়া আয় ব্যয়ের সংযোগ যেখানেই ঘটবে সেটাই হবে মিলকরণ নীতি। বোঝা গেছে? বিভিন্ন ভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে, এগুলো জাস্ট বুঝতে হবে, বোকার মতো মুখস্থ করে গেলে কিন্তু ভাইয়া হবে না, ঠিক আছে? এরপরে আসেন, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি পূর্ণ প্রকাশ নীতি, যাকে আমরা বলি ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এই নীতিকে দৃষ্টিগোচর করানোর নীতিও বলা হয়। কি করানোর নীতি, দৃষ্টিগোচর করানোর নীতিও বলা হয়। এই যে পূর্ণ প্রকাশ নীতির মূল কথা কি জানেন? পূর্ণ প্রকাশ নীতির মূল কথা হচ্ছে আপনার ব্যবসা সংশ্লিষ্ট যাবতীয় যত জিনিসপত্র আছে সবগুলোই কি করতে হবে, ব্যবহারকারীদের নিকট প্রকাশ করতে হবে। তবে এমন কিছু প্রকাশ করা যাবে না যেটা প্রকাশ করলে আপনার প্রতিষ্ঠানের ক্ষতির সম্ভাবনা থাকে। বোঝা গেছে? অর্থাৎ পূর্ণ প্রকাশ নীতি মানে সবকিছুই আমি প্রকাশ করব, কিন্তু এমন কোনো কিছু প্রকাশ করা যাবে না যেটা প্রকাশ করলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবার সম্ভাবনা থাকে। ধরেন আপনি একটি প্ল্যান করেছেন, তা আপনার প্ল্যান আপনার প্রতিযোগীকে জানাবেন, জীবনে আপনি প্রকাশ করবেন না। ধরেন আপনার সমস্ত কিছু আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি শেয়ার করছেন, কিন্তু আপনি যে আরো তলে তলে যে কুকীর্তিগুলো করে বেড়ান অন্য মেয়েদের সাথে, সেটাকে শেয়ার করবেন কোনোদিন? জীবনে তো করবেন না। সেটা করবেন? করলে তো কি হইলো বলেন তো, ক্ষতির সম্ভাবনা থাকে না। তো পূর্ণ প্রকাশ নীতি মানে সবই আমাকে শেয়ার করতে হবে, প্রকাশ করতে হবে, কিন্তু এমন কোনো জিনিস শেয়ার করা যাবে না যেটা শেয়ার করলে আমার ক্ষতির সম্ভাবনা থাকে। বোঝা গেছে ভাইয়া? বলেন, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? তাহলে দেখেন একটা জিনিস খুব সুন্দর করে মনে রাখবেন। কি মনে রাখবেন জানেন? সেটা হচ্ছে আর্থিক বিবরণীর সাথে সংযুক্তি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের বিশ্লেষণ, মূল্যায়ন পদ্ধতি, সম্ভাব্য বিষয়াবলী তুলে ধরা হয়, ঠিক আছে? এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, ভুল সংশোধনী দাখিলা দেওয়া হয়, সম্ভাব্য দায়কে দেখানো হয়, অবচয় ইত্যাদি 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 দেখানো হয়। এগুলো আমি পরে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো সব লেখা আছে, বাসায় পড়বেন। এগুলো সব লেখা আছে, এগুলো হচ্ছে বাসায় পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এগুলো সব প্রশ্ন সেট করা আছে। হ্যাঁ, প্রশ্ন দেখায় পড়লে আপনাদের মনে থাকবে, জাস্ট পড়াইতে হয়, সে কারণে জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, ওকে? এরপরে দেখেন, এই যে ইফতেকার রাফসান করেছিলাম এজন্য ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণার সীমাবদ্ধতা, এটা ঠিক আছে? বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা, ভাইয়া এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাবি গত বছরও প্রশ্ন করেছে এখান থেকে। দেখেন বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা জিনিসটা কেমন জানেন? আচ্ছা, আমার একটা ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না। দেখেন একটা ক্যালকুলেটরের দাম কত বলেন তো? ধরেন আমি যখন 2010 সালে আমি ক্লাস 9-এ পড়ি, বুঝতে পেরেছেন? তখন আপনাদের জন্ম হয়েছে কিনা জানি না, নবম শ্রেণীতে আমি পড়ি। হ্যাঁ, নবম শ্রেণীতে পড়ার পরে আমি তখন অ্যাকাউন্টিং নিলাম, নেওয়ার পরে ক্যালকুলেটর লাগবে তো, তাই না? তো আমি তখন একটা ক্যালকুলেটর কিনেছিলাম, বুঝতে পেরেছেন? সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর কিনেছিলাম, দামটা আমার মনে আছে, তার দাম ছিল 970 টাকা। আমার কথা ভালো করে বুঝেন, ঠিক আছে? এখন এই যে নবম শ্রেণীতে আমি 970 টাকা দিয়ে যে ক্যালকুলেটরটা কিনেছি,
এই ক্যালকুলেটরটা আমি এখনো ব্যবহার করি, ঠিক আছে, এখনো আছে আমার কাছে এবং সেটা ব্যবহার করা যায়। এটা দিয়ে আমি এইচএসসি পাস করেছি, এটা দিয়ে আমি অ্যাডমিশনে তো যাইতো না, এটা দিয়ে আমি বিবিএ পার করেছি, এমবিএ পার করেছি, অ্যাকাউন্টিংয়ের সব ম্যাথ আমরা সলভ করেছি, ঠিক আছে। তাহলে দেখেন মোটামুটি কিন্তু 2010 আর এটা কত 2024, ঠিক আছে। তো মোটামুটি আমার কি হয়েছে, এই ক্যালকুলেটরটা দিয়ে কিন্তু আমার 14 বছর চলছে, এখনো ক্যালকুলেটরটা আমার আছে। ওকে, এখন দেখেন ক্যালকুলেটরটার দাম ছিল কত টাকা, 970 টাকা। কিন্তু ভাইয়া এই যে 14 বছরের মধ্যে এমন অনেক কিছু হয়েছে, ঠিক আছে। ধরেন আমি একটা দামি একটা টেবিল কিনেছিলাম, ঠিক আছে, তো এই টেবিলটার দাম ছিল হচ্ছে 20,000 টাকা। তো এই টেবিলটা আমাকে কি করেনি, এই টেবিলটা আমাকে 14 বছর সার্ভিস দেয়নি, ঠিক আছে, 14 বছর সার্ভিস দেয়নি, ঠিক আছে, 14 বছর আমাকে সার্ভিস দেয়নি। তো এই বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা মানে কি জানেন, বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা বলে টেবিলটা হচ্ছে আমার কি সম্পদ, কি সম্পদ, স্থায়ী সম্পদ, ঠিক আছে। দেখেন আমি ক্যালকুলেটরটা 14 বছর ব্যবহার করছি, এখনো চলছে, দ্যাট মিনস 1 বছরের বেশি ব্যবহার করছি, তাহলে আমার ক্যালকুলেটরও কি বলেন তো, এই ক্যালকুলেটরও কিন্তু আমার জন্য কি স্থায়ী সম্পদ, রাইট। আসবাবপত্র যেমন স্থায়ী সম্পদ, সেরকম ভাবে ভাইয়া ক্যালকুলেটরও আমার স্থায়ী সম্পদ, বুঝতে পেরেছেন। আপনি কি ঘুম থেকে এখন উঠে এসে স্যার গুণগত মাধ্যমিক বৈশিষ্ট্য বুঝি না এটা বলছেন, ঘুম থেকে উঠে এসে বলেন তো, বুঝেন না মুখস্থ করবেন, বুঝার আবার কি আছে ওখানে, দুইটা পয়েন্ট মুখস্থ করবেন, ওটা বুঝার কিছু আছে বলেন তো, সব কিছু বুঝতে হয় বলেন। ঢাকা যে বাংলাদেশের রাজধানী, এটা কি বুঝার কিছু আছে ভাইয়া বলেন তো, সব কিছু তো বুঝতে হয় না, তাই না। আচ্ছা এবার দেখেন, তাহলে যে বিষয়টা আমি আপনাদেরকে বলার ট্রাই করছি সেটা হচ্ছে 14 বছর আমি কি করছি, ক্যালকুলেটরকে ব্যবহার করছি, কিন্তু এই ক্যালকুলেটরের দাম হচ্ছে আমার ছিল 970 টাকা। টেবিলের দাম ছিল আমার 20,000 টাকা। এখন পার্থক্যটা বোঝার ট্রাই করেন। হিসাব বিজ্ঞান আপনাকে বলেছে তুলনামূলক যেই জিনিসটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে আপনি সম্পদ হিসাবে লিখবেন, আর যেগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি সম্পদ হিসাবে লিখতে পারবেন না। এখন আমাকে বলেন, এই যে টেবিলটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ না ক্যালকুলেটর আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেন তো ভাইয়া, টেবিলটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ না ক্যালকুলেটর বলেন তো ভাইয়া, বলেন আমাকে একটু বলেন তো, টেবিলটা বেশি গুরুত্বপূর্ণ না ক্যালকুলেটরটা বেশি গুরুত্বপূর্ণ, কে বলতে পারে বলেন তো ভাইয়া। টেবিলটা বেশি গুরুত্বপূর্ণ তাই না, কিন্তু দুইটাই কিন্তু আমার কি, দুইটাই আমার স্থায়ী সম্পদ হয়, স্থায়ী সম্পদের বৈশিষ্ট্যতে দুইটাই পড়ে যাচ্ছে। কিন্তু হিসাব বিজ্ঞানের বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা আমাকে বলে দিচ্ছে যে তুলনামূলক যেগুলো আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ, সেটা যত স্থায়ী সম্পদ হোক না কেন, যদি আমার কাছে কম গুরুত্বপূর্ণ জিনিস হয় তাহলে সেটাকে আমি সম্পদ হিসাবে লিখতে পারবো না। কারণ এরকম ক্যালকুলেটর আপনার প্রতিষ্ঠানে 1000টা থাকতে পারে, তা আপনি 1000টার নামে হিসাব খুলবেন, এটা তো কখনো সম্ভব না, ঠিক আছে। তো সেই জন্য তুলনামূলক যে জিনিসগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকে আমি লিপিবদ্ধ করব আর বাকিগুলোকে আমি করব না। এই যে দেখেন হিসাব নিকাশের ক্ষেত্রে কোন তথ্যটি গুরুত্বপূর্ণ আর কোনটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তা বিবেচনা করে হিসাব নিকাশ করা, বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণার মূল কথা। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া বলেন তো। অর্থাৎ এখানে আপনাকে গুরুত্ব বিবেচনা করতে হবে, কি বিবেচনা করতে হবে, গুরুত্ব বিবেচনা করে হিসাব নিকাশ করতে হবে। বাস্তব ধারণা অর্থাৎ বাস্তবতা বুঝতে হবে, গুরুত্ব বুঝতে হবে, গুরুত্ব বুঝে আপনাকে কি করতে হবে, আপনাকে হিসাব নিকাশ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ রাজু চন্দ্র, ইয়েস ইউ আর রাইট। ওকে, এই হচ্ছে বিষয় আমাদের, ঠিক আছে। আমরা প্রশ্ন সলভ করি তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে যেমন বলেছে দেখেন, ছোট এবং কম মূল্যের সম্পত্তিকে সম্পদ হিসেবে বিবেচনা না করে খরচ হিসেবে বিবেচনা করা হয়। এই যে ক্যালকুলেটর আমি 14 বছর ব্যবহার করছি, কিন্তু ক্যালকুলেটর কি বলেন তো, দাম ছিল কি কম এবং সেই জিনিসটা কি ছোট জিনিস, কিন্তু টেবিলটা দাম বেশি এবং সেটি বড় জিনিস, সেজন্য বড় জিনিসটা এবং যার দাম বেশি সেটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে সম্পদ হিসেবে বিবেচনা করব। ওকে, এরপরে আছে রক্ষণশীলতা। হ্যাঁ, রক্ষণশীলতা নিয়ে যা লেখা আছে আমি এগুলো সব সুন্দর করে বোঝাই দিব, বাসায় পড়বেন রক্ষণশীলতা কি জিনিস, ঠিক আছে। আসেন এবার আসেন মেন পড়াতে, এখন আসেন, ঠিক আছে, মেন পড়াশোনাতে এখন আসেন সবাই, ঠিক আছে। দেখেন সবাই খাতা কলম নেন, খাতা কলম বের করেন।
1 নাম্বার প্রশ্ন সলভ করছি, 1 নাম্বার দেন খাতায়। এবার আসেন, মেন পড়াশোনা শুরু হবে এখন থেকে। মেন পড়াশোনা শুরু হবে এখন থেকে। আধা ঘন্টা ক্লাস করব, আধা ঘন্টাতে নীতিমালা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমরা ক্লাস করব জাস্ট 30 মিনিট, 30 মিনিটে সব কি হয়ে যাবে বলেন? আমাদের জাস্ট 30 মিনিট ক্লাস করব, 20টা প্রশ্ন সলভ করব, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন 1 নাম্বার দেন, খাতা দেন, দেখেন কি বলেছে। আচ্ছা, প্রথমে আরেকটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে দেখেন আর্থিক বিবরণী। হ্যাঁ, দেখেন আর্থিক বিবরণী হচ্ছে কয়টি বলেন তো? 4টি। আর্থিক বিবরণী হচ্ছে 4টি। নাম্বার 1 বিশদায় বিবরণী, নাম্বার 2 নোট করেন, এগুলো নোট করতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী। নাম্বার 3 নগদ প্রবাহ বিবরণী। নাম্বার 4 আর্থিক অবস্থার বিবরণী। বা একে বলা হয় উদ্বৃত্তপত্র। ওকে, এগুলো নোট করতে হবে সব। আচ্ছা, এবার দেখেন এই যে 3টা বিবরণী, এই 3টা বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। কখন প্রস্তুত করা হয় এই 3টা বিবরণী? হিসাবকাল শেষে। হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। সেজন্য এই 3টা বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, ঠিক আছে? তাহলে আপনাকে যদি প্রশ্ন করে, কি প্রশ্ন করে ভাইয়া? বিশদায় বিবরণী কোন নীতি বা ধারণা অনুসারে প্রস্তুত করা হয়? উত্তর হিসাবকাল ধারণা। মালিকানা সত্ত্ব বিবরণী কোন নীতি ধারণা? হিসাবকাল ধারণা। নগদ প্রবাহ বিবরণী কোন ধারণা? হিসাবকাল ধারণা। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাইকে বুঝতে পেরেছি? বলেন। এবার আসেন আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র। হ্যাঁ, এবার আমরা পড়ব আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময়বিন্দুতে। কখন? নির্দিষ্ট সময়বিন্দুতে প্রস্তুত করা হয়, ঠিক আছে? আর এটি প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। কি অনুসারে? চলমান প্রতিষ্ঠান ধারণা, ঠিক আছে? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রস্তুত করা হয়। বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? যে হৃদয় খান অযথা কমেন্ট করা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দেন, আর ক্লাস যদি আপনার করা থাকে তাহলে বাসায় যে ইংলিশ পড়েন। হ্যাঁ, অযথা কমেন্ট করে যাচ্ছেন খালি। আমি তো লিখছি, তো এখানে কমেন্ট করছেন কেন? খাতায় লিখেন, নোট করেন। বলেন, সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে দেখেন আর্থিক বিবরণী আমাদের কয়টা? আর্থিক বিবরণী হচ্ছে আমাদের 4টা। আমাদের বিবরণী কয়টা? 4টা। 4টা বিবরণীর মধ্যে 3টা বিবরণী আমরা প্রস্তুত করব কি দিয়ে ভাইয়া? হিসাবকাল ধারণা বা সময়কাল ধারণা অনুসারে। কখন প্রস্তুত করব? হিসাবকাল শেষে। সেই কারণে এটা আমরা প্রস্তুত করব হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। আর এক্সেপশনাল কোনটা? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র। এটা আমরা নির্দিষ্ট সময়বিন্দুতে প্রস্তুত করি, সে কারণে এটা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে আমরা প্রস্তুত করব। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসি আমরা, ঠিক আছে? এবার আমরা এই প্রশ্নটা আমরা সলভ করি। দেখেন এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের কোন ধারণাটির গণ্য করা হয় না? তার মানে উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে এই 4টার মধ্যে কোনটার প্রয়োজন হয় না। এখন উদ্বৃত্তপত্রে আমাদের কি কি হিসাব আসে বলেন তো ভাইয়া? উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের হিসাবগুলো আসে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব, ঠিক আছে? এখন দেখেন নাম্বার 1 যে অপশনটা আছে, সে অপশনে কি বলছে ভাইয়া? এখানে আমাকে বলছে ঐতিহাসিক ব্যয় ধারণা। ঐতিহাসিক ব্যয় ধারণা দিয়ে আমাদেরকে কি করতে হয়? স্থায়ী সম্পদকে লিপিবদ্ধ করতে হয়। তাহলে উদ্বৃত্তপত্র প্রস্তুতে কি স্থায়ী সম্পদ আছে না? এই যে সম্পদ আছে, তার মানে স্থায়ী সম্পদ আছে, তার মানে এটি গণ্য করা হয়। একটু আগে কি শিখলাম আমরা? উদ্বৃত্তপত্র প্রস্তুত বা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে, তাহলে এটা মাস্ট লাগবে। এই যে পূর্ণপ্রকাশ নীতি, পূর্ণপ্রকাশ নীতির প্রয়োগ সব জায়গায় হবে, সব জায়গায় হবে। কেন ভাইয়া? কারণ এই পূর্ণপ্রকাশ নীতির কাজ কি জানেন?
পূর্ণপ্রকাশ নীতির কাজ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করা। কি করা? ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা। তো আপনি যতগুলো অঙ্ক করবেন আর যতগুলো যাই করেন না কেন আপনাকে কি করতে হবে? ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে উদ্বৃত্তপত্রের প্রতিটা দফার জন্য আপনাকে কি করতে হবে? প্রতিটা দফার জন্য আপনাকে ব্যাখ্যা দিতে হবে, বা ইংরেজিতে যাকে আমরা বলি নোট, সেই নোট দিতে হবে। তো সেই জন্য এটিরও আমাদের প্রয়োজন হবে। এবার আসেন ভাইয়া, সবার লাস্টে আমাকে বলেছে মিলকরণ। ভাইয়া মিল কার কার সাথে আমরা করব বলেন তো? কি শিখে আসলাম আমরা? মিল করব আয়ের সাথে ব্যয়ের মিল করব। এখন আমাকে বলেন তো, এই যে আয়ের সাথে ব্যয়ের যে আমরা মিল করব, আয় আর ব্যয় কি উদ্বৃত্তপত্রে বসে? আমাকে বলেন তো ভাইয়া, আয় আর ব্যয় কি উদ্বৃত্তপত্রে বসে? আমাকে একটু বলেন তো কষ্ট করে দেখি। আয় আর ব্যয় কি উদ্বৃত্তপত্রে বসে? উদ্বৃত্তপত্রে কি বসে ভাইয়া? উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ দায় মালিকানা সত্ত্ব বসে, তাই না? মিলকরণ নীতিতে আমরা কি শিখে এসেছি? আয়ের সাথে ব্যয়ের মিল করা। তাহলে আয় আর ব্যয় কি উদ্বৃত্তপত্রে বসবে? উত্তর হচ্ছে বসবে না। দ্যাট মিনস উদ্বৃত্তপত্র প্রস্তুতে গণ্য হবে না কোনটি? গণ্য হবে না মিলকরণ নীতি। আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি সকলে বুঝতে পেরেছি? বলেন, 1 নম্বরে ডি কেন হবে? আমরা কি সকলে বুঝতে পেরেছি? প্রতিটা জিনিসের সাথে কানেকশন করাই দিব, ঠিক আছে? ইজিলি বুঝতে পারবেন সবাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে 1-এর উত্তর হবে ডি। 2-এ চলে যাই আমরা। এই যে প্রশ্নটা দেখছেন না, এই বছর ডিইউ রিটেনে আসছে এই প্রশ্নটা। এবছরে ডিইউ রিটেনে আসছে। ডিইউ রিটেনে নীতিমালা থেকে 2টা প্রশ্ন আসছে এই বছর। 8টার মধ্যে 2টা রিটেনে প্রশ্ন এসেছে। দেখেন কি বলছে। তাহলে কি বলেছে? ভূমির মূল্য লিপিবদ্ধ করা হবে। ভূমি কি সম্পদ ভাইয়া? ভূমি হচ্ছে স্থায়ী সম্পদ, রাইট? তাহলে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করতে আমরা কোন নীতি ফলো করব ভাইয়া? স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করতে আমরা ঐতিহাসিক ব্যয় নীতি, বা যেটার আরেকটা নাম হচ্ছে ক্রয় মূল্য নীতি, এটাকে ফলো করব। ওকে, তাহলে এই নীতিতে কি বলা আছে বলেন তো? একটি সম্পদ ক্রয়ের পরে ব্যবহার শুরু করার আগে পর্যন্ত যতগুলো খরচ হবে সব খরচকে যোগ করে ওই সম্পদের মূল্য লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমরা দেখি তো এই সম্পদটা ব্যবহার করার জন্য আমাদের শুরু করার আগে কি কি খরচ হয়েছে। নগদ ৮০,০০০ টাকা দিয়ে ভূমি ক্রয় করেছে, তাহলে ভূমির দাম কত? ৮০,০০০। ভূসম্পত্তির দালালের কমিশন দেওয়া হয়েছে ৫,০০০। ভূমির দালাল মানে বুঝেন, যে ভূমি কিনতে আপনাকে সাহায্য করেছে, হেল্প করেছে, তাকে আমরা বলি ভূমির দালাল। তাহলে কি এই যে দালাল যে আমাকে হেল্প করলো, এটা কি ভূমি ব্যবহারের আগে হেল্প করেছে না? হেল্প করেছে বলেই তো আমি ভূমিটা কিনতে পেরেছি। তাহলে এটিও আগের খরচ। কত? ৫,০০০। কি হবে? যোগ হবে। নতুন দালান নির্মাণের জন্য পুরাতন দালান ভেঙে ফেলা এবং এ বাবদ খরচ হলো ৭,০০০। এখন দেখেন, এই ভূমির উপরে আপনি একটি দালান নির্মাণ করবেন। কেন? কারণ আপনি ওখানে থাকবেন। নতুন দালান নির্মাণ করে আপনি ওখানে থাকবেন, ভূমিটাকে ব্যবহার করবেন। এখন এই নির্মাণ করার জন্য পুরাতন একটা দালান ছিল ওই জায়গাতে, তাহলে সেটা কি ভেঙে ফেলতে হয়েছে না? এখন ভেঙে ফেলতে তো আপনার একটা খরচ হয়েছে। তাহলে এটা কি ব্যবহার শুরুর আগের খরচ না? এই খরচটাও অবশ্যই ব্যবহার শুরু করার আগের খরচ এটা। তাহলে দালান ভেঙে ফেলতে আপনার খরচ হয়েছে কত? ৭,০০০ টাকা। আর কি কিছু আছে ভাইয়া? আর কোনো নাই। তাহলে এগুলো আমরা যোগ করি, কত হবে? ৭, ৫, ১২ আর ৮০ কত? ৯২,০০০ টাকা। তাহলে এখন ভূমির মূল্য লিপিবদ্ধ করা হবে কত টাকায় ভাইয়া? উত্তর হবে ৯২,০০০ টাকায়। আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি আমরা বুঝতে পেরেছি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ৯২,০০০ টাকা। তাহলে ধরেন রিটেনে এই প্রশ্নটা দিয়ে দিল, দিয়ে বললো যে ভূমির মূল্য ৯২,০০০ টাকা লিপিবদ্ধ হবে কোন নীতি অনুসারে? যদি আপনাকে বলে যে কোন নীতি অনুসারে আমরা এই কাজটা করলাম, সেই ক্ষেত্রে উত্তর কি হবে ভাইয়া বলেন তো দেখি। সবাই কমেন্ট করেন। এখানে যে আমরা ৯২,০০০ টাকায় লিপিবদ্ধ করছি, এই ৯২,০০০ টাকা লিপিবদ্ধ করছি আমরা কোন নীতি অনুসারে ভাইয়া? কে বলতে পারে? ক্রয় মূল্য নীতি। ভেরি গুড। কি নীতি? ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে। ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমরা। দেখেন, এই যে দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, নিচের উল্লিখিত নীতি অনুসরণ করি বলে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখাই। সবার প্রথমে জানতে হবে সম্ভাব্য দায়কে আমরা আর্থিক বিবরণীর কোন অংশে দেখাই। সম্ভাব্য দায়কে আমরা কোন অংশে দেখাই সেটা আমাকে জানতে হবে।
সম্ভাব্য দায়কে আমরা আর্থিক বিবরণীর একটা অংশ আছে, অংশ নোট বিবরণী, তার নাম হচ্ছে নোট বা টিকা। কি ভাইয়া? নোট বা টিকাতে দেখাই। ঠিক আছে, সম্ভাব্য দায়কে আমি কোথায় দেখাতে হয়? সম্ভাব্য দায়কে নোট বা টিকাতে দেখাতে হয়। আর এই নোট বা টিকা তৈরি করা হয় কোন নীতি অনুসারে জানেন? নোট বা টিকা তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। এখন আমাকে বলেন, সম্ভাব্য দায়কে যদি আমি নোট বা টিকায় দেখাই, আর নোট বা টিকা যদি পূর্ণ প্রকাশ নীতি অনুসারে তৈরি করা হয়ে থাকে, তাহলে সম্ভাব্য দায়কে কোন নীতি অনুসারে আমরা লিপিবদ্ধ করব? উত্তর কি হবে? পূর্ণ প্রকাশ অনুসারে না ভাইয়া? বলেন, পূর্ণ প্রকাশ অনুসারে হবে না? সবাইকে কানেকশনগুলো বুঝতে পারছেন? এখান থেকে দুইটা প্রশ্ন আসে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে সম্ভাব্য দায়কে কোথায় দেখানো হয়? সম্ভাব্য দায়কে দেখানো হয় নোট বা টিকাতে। কোথায় দেখানো হয়? নোট বা টিকাতে। তো নোট বা টিকা কোন নীতি অনুসারে প্রস্তুত করা হয়? নোট বা টিকা প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। সেই জন্যে সম্ভাব্য দায়কে আমরা পূর্ণ প্রকাশ নীতি অনুসারে লিপিবদ্ধ করি। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন, সবাই কি ক্লিয়ার আমার কথা? ওকে, থ্যাংক ইউ। ওকে, পরে যাই। দেখেন, এই যে দেখেন, অবচয় সংক্রান্ত ঝামেলা শিখি আমরা এখন। নিচের কোন ধারণা নীতি অবচয় ধার্য করে? ঠিক আছে, অবচয় ধার্য করা মানে হচ্ছে অবচয় ধরা বা অবচয় নির্ণয় করা। অবচয় ধরা বা অবচয় নির্ণয় করা। ঠিক আছে, আজানের বিরতি, হ্যাঁ, আজানের 1 মিনিট বিরতি, তারপরে আসছি। ওকে, আজান শেষ। হ্যাঁ, আমরা ক্লাসে ফিরে আসি। দেখেন, অবচয় সংক্রান্ত নীতিমালা, হেডিং দেন। অবচয় সংক্রান্ত নীতিমালা, হেডিং দেন সবাই। সবাই হেডিংটা দেন আগে। নাম্বার 1, অবচয় ধার্য করা বা অবচয় নির্ণয় করা। ঠিক আছে, ভালো করে বুঝেন। এটা যদি বলে তাহলে উত্তর হবে কি? উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। কি উত্তর হবে? চলমান প্রতিষ্ঠান। ঠিক আছে। নাম্বার 2, যদি বলে অবচয় লিপিবদ্ধ করা, আচ্ছা, অবচয় লিপিবদ্ধ করা বা হিসাবভুক্ত করা, তখন উত্তর হবে মিলকরণ। কি হবে ভাইয়া? মিলকরণ। ওকে। নাম্বার 3, যদি বলা হয় অবচয় সঞ্চিতি দেখানো হয়, অবচয় সঞ্চিতিকে আমরা বিস্তারিতভাবে কোথায় দেখাবো? নোট বা টিকাতে দেখাবো। সেই কারণে উত্তর হবে পূর্ণ প্রকাশ। ক্লিয়ার ভাইয়া? বিষয়গুলো সবাই বোঝার ট্রাই করেন। ঠিক আছে, বিষয়গুলো সবাই একটু বোঝার ট্রাই করেন। ওকে, আপনারা যারা এইভাবে উত্তর করছেন, আমার কথা শোনেন। যারা আগে আগে উত্তর করছেন তারা ক্লাস থেকে চলে যান, না হলে খারাপ কথা শুনতে হবে। ঠিক আছে, আগে উত্তর করার কি দরকার ভাই বলেন তো? যদি পারেন চুপ করে বসে থাকেন, যখন উত্তর করতে বলবো তখন করবেন। ননসেন্সের মতো কাজ করলে চান্স হবে না। হ্যাঁ, ঠিক আছে। আপনার এই যে উত্তর যে আপনারা দিচ্ছেন, হ্যাঁ,
আপনারা যে উত্তর দিচ্ছেন সেটা দ্বারা মানুষের কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো এই ননসেন্স অ্যাক্টিভিটিসগুলো করবেন না, ঠিক আছে? ওকে, তাহলে আসি, দেখেন ভালো করে বুঝেন এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে। সেটা হচ্ছে অবচয় ধার্য করা, ঠিক আছে, বা অবচয় নির্ণয় করা। উত্তর কি হবে? চলমান প্রতিষ্ঠান। কিন্তু অনেক প্রশ্ন এসেছে যেখানে চলমান প্রতিষ্ঠান অপশনে ছিল না। তখন যদি প্রশ্ন আসে অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুসারে, অপশনে চলমান প্রতিষ্ঠান নাই। যদি চলমান প্রতিষ্ঠান না থাকে তাহলে উত্তর করতে হবে মিলকরণ। ওকে, যদি চলমান প্রতিষ্ঠান না থাকে উত্তর করতে হবে কি? মিলকরণ। এটাও নোটে লিখে রাখেন। অবচয়কে লিপিবদ্ধ করা। অবচয় কি হিসাব? অবচয় হচ্ছে ব্যয় হিসাব। ওকে, তাহলে ব্যয়কে আমরা কোথায় লিপিবদ্ধ করি? ব্যয়কে লিপিবদ্ধ করি আমরা আয় বিবরণীতে, তাই না? তো আয় বিবরণীতে কি করা হয়? আয়ের সাথে ব্যয়ের মিল করা হয়। সেই কারণে অবচয়কে আমরা লিপিবদ্ধ করব কি অনুসারে? মিলকরণ নীতি অনুসারে। ওকে, অবচয় সঞ্চিতিকে আমরা দেখাবো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে। অর্থাৎ অবচয় সঞ্চিতি রাখা হয় বা দেখানো হয়, এটা যদি বলে তাহলে সেটা আমরা কি করব? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে সেটা করব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো সবাই বুঝছি কিনা? এই বিষয়গুলো কি সবাই বুঝছেন? এখন আমাকে বলেন, এই যে আমরা যে প্রশ্নটা আমরা সলভ করলাম, এই প্রশ্নে যদি চলমান প্রতিষ্ঠান যদি অপশনে না থাকতো, চলমান ধারণা যদি অপশনে না থাকতো, তাহলে এটার উত্তর কি হতো ভাইয়া? বলেন তো। এখন এই প্রশ্নে যদি উত্তরে না থাকতো তাহলে উত্তর কি হতো ভাইয়া? বলেন তো, বলেন। এই সেম প্রশ্ন আপনাকে বলেছে নিচের কোন ধারণা বা নীতি অবচয় ধার্য করে। তাহলে অবচয় ধার্য, অবচয় ধার্য মানে কি হবে উত্তর? অবচয় ধার্য মানে উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। এখন চলমান প্রতিষ্ঠান এই প্রশ্নে তো অপশনে নাই, তো সেই ক্ষেত্রে আমরা উত্তর কোনটা করব বলেন তো? সেই ক্ষেত্রে আমরা উত্তর করব হচ্ছে মিলকরণ। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার ভাইয়া? ওকে। দেলোয়ার হোসেন, আপনাকে কি আমি বললাম সকল সঞ্চিতি পূর্ণ প্রকাশ হবে? কথা যেটা বলি সেটা শোনেন, হ্যাঁ? এক ধাপ কেন আগাই যান ভাই? আপনাকে কি বললাম সকল সঞ্চিতি? এবার দেখেন, ভালো করে দেখেন কি বলেছে। ধারে বিক্রয়ের উপরে নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? লিখেন কুঋণ সঞ্চিতি, সবাই লিখেন কুঋণ সঞ্চিতি, সবাই লিখেন। কুঋণ সঞ্চিতি দুইটা জিনিসের উপরে ধরা যায়। কয়টা জিনিস? দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে ধারে বিক্রয়। কার উপরে? ধারে বিক্রয়ের উপরে। নাম্বার টু হচ্ছে দেনাদারের উপরে। কিসের উপরে ভাইয়া? দেনাদারের উপরে। ওকে, তাহলে কুঋণ সঞ্চিতি ধরা যায় কয়টা জিনিসের উপরে? দুইটা জিনিসের উপরে। নাম্বার ওয়ান ধারে বিক্রয়, নাম্বার টু হচ্ছে দেনাদার। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন। আচ্ছা, এবার আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন কুঋণ সঞ্চিতি আমরা ধরতে পারবো দুইটা জিনিসের উপরে, একটা ধারে বিক্রয় আর একটা হচ্ছে কোথায়? আর একটা হচ্ছে দেনাদার। ধারে বিক্রয়ের উপরে যখন আমরা কুঋণ সঞ্চিতি ধরবো তখন এটা হবে মিলকরণ নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? মিলকরণ নীতি অনুসারে। ওকে, কারণ ধারে বিক্রয়ের উপরে আমরা যেটা ধরবো সেটা কোথায় বসবে? সেটি বসবে হচ্ছে আয় বিবরণীতে। তো আয় বিবরণীতে বসা মানে কি? নিশ্চয়ই সেটা আয় ব্যয়ের মিলকরণের মধ্যে পড়ে যাবে। সেই কারণে সেটা কি উত্তর হবে? সেটা উত্তর হবে মিলকরণ অনুসারে। আর যখন আমরা দেনাদারের উপরে কুঋণ সঞ্চিতি ধরবো, কার উপরে? প্রশ্নে বলে দিবে কুঋণ সঞ্চিতি ধরা হয়েছে দেনাদারের উপরে। যখন দেনাদারের উপরে ধরতে বলবে তখন সেটার উত্তর হবে কি? তখন সেটার উত্তর হবে রক্ষণশীলতা। এটা মনে রাখেন, শুধুমাত্র রক্ষণশীলতা। কেন রক্ষণশীলতা হবে এটা আমি খুঁটিনাটি একটু পরে বোঝাচ্ছি। তাহলে এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? বলেন তো আমাকে ভাইয়া, এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? দেখেন, কুঋণ সঞ্চিতি বা যেটার আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, দুইটা একই জিনিস না ভাইয়া? অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি দুইটা একই জিনিস। তাহলে যখন বলে দিবে এটি ধারে বিক্রয়ের উপরেও ধরতে পারি আমরা, দেনাদারের উপরেও আমরা ধরতে পারি। ঠিক আছে? যখন আমাকে বলে দিবে ধারে বিক্রয়ের উপরে ধরা হয়, তাহলে ধারে বিক্রয়ের উপরে ধরলে এটার কাজ হবে কোথায়? আয় বিবরণীতে। ঠিক আছে?
তাহলে আয় বিবরণীতে যদি কাজ হয় তাহলে কি হবে, মিলকরণ অনুসারে। আর যখন আমরা দেনাদারের উপরে ধরবো তখন উত্তর কি হবে, রক্ষণশীলতা অনুসারে। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? এবার আমার ইম্পর্টেন্ট একটা কথা শুনেন। প্রশ্নে আপনাকে বলেছে, শুধুমাত্র এই কথাটা বলেছে, শুধুমাত্র আপনাকে বলেছে কুঋণ সঞ্চিতি ধার্য। কি বলেছে? কুঋণ সঞ্চিতি ধার্য করা হয় কোন নীতি অনুসারে, এই কথা বলেছে। হ্যাঁ, ধার্য করা হয়, ঠিক আছে, কোন নীতি অনুসারে। আপনাকে ধারে বিক্রয়ের উপরেও ধরা হয় এটাও বলেনি, দেনাদারের উপরে ধরা হয় এটাও বলেনি, শুধু বলেছে কুঋণ সঞ্চিতি ধরা হয় কোনটি অনুসারে। যদি কিছুই না বলে তাহলে মনে রাখবেন কুঋণ সঞ্চিতিকে কিছু না বললে ধরতে হবে দেনাদারের উপরে, আর দেনাদারের উপরে ধরা মানে উত্তর কি হবে, দেনাদারের উপরে ধরা মানে উত্তর হবে রক্ষণশীলতা। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া? সবাইকে বুঝতে পেরেছি? বলেন, সবাইকে বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন। ওকে, এবার আসি আমরা, এবার আমরা এই প্রশ্নটা আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখেন কি বলেছে, ধারে বিক্রয়ের উপরে, তাহলে যেহেতু ধারে বিক্রয় প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, ধারে বিক্রয় বললে তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া বলেন তো? যেহেতু ধারে বিক্রয় বলে দিয়েছে এটার উত্তর কি হবে? সামঞ্জস্যতা, গুরুত্ব, প্রকাশ, মিলকরণ না রক্ষণশীলতা? বলেন, ধারে বিক্রয় বললে কোনটা বলেন তো ভাইয়া? ধারে বিক্রয় বললে কি রক্ষণশীলতা না কোনটা বলেন? ধারে বিক্রয় বললে অবশ্যই সেটা কি হবে, ধারে বিক্রয় বললে অবশ্যই মিলকরণ হবে, তাই না ভাইয়া? ধারে বিক্রয় বললে মিলকরণ হবে। ভেরি গুড, আশা করি মনে থাকবে। এভাবে নোট করে নেন যেভাবে শিখাইলাম, তাহলে আপনাদের মনে থাকবে, ঠিক আছে? এবার আসেন, মালিকের মূলধন দায় হিসাবে গণ্য করা হয় কারণ আমরা অনুসরণ করি কি বলেন? মালিকের মূলধনকে আমরা দায় কেন বলবো বলেন তো? কারণ হচ্ছে মালিক আর ব্যবসা কি এক না আলাদা বলেন? মালিক আর ব্যবসা কি এক? মালিক আর ব্যবসা যদি এক হইতো তাহলে মালিকের মূলধনকে কি ব্যবসার দায় বলতে পারতাম? বলতে পারতাম না। দ্যাট মিনস মালিক আর ব্যবসা হচ্ছে আলাদা। মালিক আর ব্যবসা আলাদা মানে সেটাকে আমরা কোন নীতি বলেছিলাম? ব্যবসা সত্তার নীতি। এই ব্যবসা সত্তার নীতির কারণেই মালিকের মূলধনকে ব্যবসায়ের দায় বা অন্তদায় হিসেবে গণ্য করা হয়, তাই না ভাইয়া? বলেন, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সত্তার নীতি। ভেরি গুড, এটার উত্তর কি হবে? উত্তর হবে সত্তার নীতি। ক্লিয়ার ভাইয়া? সত্তার নীতি, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা। এই যে দেখেন কি বলেছে। আচ্ছা, এবার দেখেন ভালো করে একটা জিনিস বুঝবেন এখানে, ঠিক আছে? দেখেন রক্ষণশীলতা, এখন আমরা পড়বো রক্ষণশীলতা। নোট দেন, রক্ষণশীলতা। সবাই নোট করেন তো ভাইয়া। রক্ষণশীলতা, ঠিক আছে? রক্ষণশীলতা জিনিসটা কি? রক্ষণশীলতার মূল কথা হচ্ছে ব্যয় বেশি দেখানো। কি বেশি দেখানো? ব্যয় বেশি দেখানো, সম্পদ কম দেখানো, আর হচ্ছে আয় কম দেখানো। ঠিক আছে ভাইয়া? দেখেন রক্ষণশীলতার মূল কথা কি? রক্ষণশীলতার মূল কথা হচ্ছে ব্যয়কে বেশি দেখানো, ঠিক আছে? ব্যয় যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে? সম্পদ অটোমেটিক্যালি কম হয়ে যাবে এবং আয়ও কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রক্ষণশীলতার মূল কথা। রক্ষণশীলতার মূল কথা কি ভাইয়া? রক্ষণশীলতার মূল কথা হচ্ছে ব্যয় বেশি দেখানো, সম্পদ কম দেখানো এবং আয় কম দেখানো। মনে থাকবে ভাইয়া? তাহলে রক্ষণশীলতার মূল কথা হচ্ছে আমাদের কি? রক্ষণশীলতার মূল কথা হচ্ছে যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই ব্যয়টাকে বেশি দেখাতে হবে। আপনার হাতে যদি সুযোগ থাকে, অল্টারনেটিভ থাকে, তাহলে যে অল্টারনেটিভে সম্পদ কম দেখাবে সেটাকে কম দেখাতে হবে। এবং আপনার হাতে যদি সুযোগ থাকে তাহলে আপনি আয়টাকে প্রকৃতপক্ষে কম দেখাবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে রক্ষণশীলতার মূল কথা। এবার আসেন, এটা যদি রক্ষণশীলতার মূল কথা হয়ে থাকে তাহলে রক্ষণশীলতার সাথে আমাদের তিনটা চলতি সম্পদ জড়িত। কি ভাইয়া? চলতি সম্পদ। কি সম্পদ ভাইয়া? চলতি সম্পদ। তিনটা চলতি সম্পদ। নাম্বার ওয়ান হচ্ছে সমাপনী মজুত পণ্য। কি পণ্য?
সমাপনী মজুত পণ্য। নাম্বার টু হচ্ছে দেনাদার। নাম্বার 3 বিক্রয়যোগ্য সিকিউরিটি। বিক্রয়যোগ্য সিকিউরিটি তার মানে কি বিক্রয়ের যোগ্য, আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন। এখন সিকিউরিটি কি জিনিস ভাইয়া? সিকিউরিটি মানে হচ্ছে শেয়ার বন্ড আছে না, এগুলো আছে না শেয়ার বন্ড, এগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এগুলোকে সিকিউরিটি বলা হয়। ওকে, তাহলে বিক্রয়যোগ্য সিকিউরিটি কি জিনিস? বিক্রয়যোগ্য সিকিউরিটি মানে হচ্ছে আপনি শেয়ার বন্ড এগুলো কিনে রেখেছেন, আপনি চাইলে কি করতে পারেন? বিক্রি করে দিতে পারেন। ঠিক আছে, সেটাই হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটি। এখন দেখেন এই যে তিনটা যে আমরা কি লিখেছি, তিনটা যে আমরা এখানে সম্পদ লিখেছি, তাই না? এই তিনটা সম্পদই হচ্ছে কি সম্পদ ভাইয়া? এই তিনটা সম্পদই হচ্ছে চলতি সম্পদ। এতদূর বুঝছেন? আমরা তো জানি সমাপনী মজুদ চলতি সম্পদ, দেনাদার চলতি সম্পদ, বিক্রয়যোগ্য সিকিউরিটি আজকে হয়তো আপনি প্রথম শুনলেন, সেটিও হচ্ছে চলতি সম্পদ। ওকে, এবার আসেন সমাপনী মজুদ পণ্যকে আমরা কোন মূল্যে লিখব? সমাপনী মজুদের যদি দুটি মূল্য থাকে, কয়টি মূল্য? দুটি মূল্য। ঠিক আছে, কয়টি মূল্য থাকে? দুটি মূল্য যদি দেয়া থাকে তাহলে আমরা কোন মূল্যে লিখব? যেটি কম সেটিতে লিখব। কোনটিতে লিখব? যেটি কম সে মূল্যে আমি লিপিবদ্ধ করব। দেনাদার, দেনাদারকে আমরা কোন মূল্যে লিপিবদ্ধ করব? দেনাদারকে আমরা নিট আদায়যোগ্য মূল্যে লিপিবদ্ধ করব। ঠিক আছে, এখন নিট আদায়যোগ্য মূল্য কি জিনিস আমি পরে বলছি। বিক্রয়যোগ্য সিকিউরিটি তার মানে কি? চাইলে আপনি বিক্রি করে দিতে পারবেন, এটাই হচ্ছে বিক্রয়ের যোগ্য হয়ে গেছে, আপনি চাইলেই সেটাকে মার্কেটে সেল করে দিতে পারবেন। সেই কারণে বিক্রয়যোগ্য সিকিউরিটিজকে আমরা লিপিবদ্ধ করব কোন মূল্যে? ন্যায্য মূল্যে বা বাজার মূল্যে লিপিবদ্ধ করব। ঠিক আছে, ন্যায্য মূল্য বা বাজার মূল্যে লিপিবদ্ধ করব। মনে থাকবে ভাইয়া? বলেন, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে যে সমাপনী মজুদকে আমরা কোন মূল্যে লিপিবদ্ধ করব। আমি কি লিখেছি? দুটি মূল্যের মধ্যে যেটি কম, অর্থাৎ প্রশ্নে যদি দুটি মূল্য দেয়া থাকে। এখন এই দুটি মূল্য আবার কি কি আমরা আলোচনা করব, সমস্যা নাই। তো দুটি মূল্যের মধ্যে বাংলা কথায় কি? যেটি কম সেটাতে আমি লিপিবদ্ধ করব। এরপরে আসেন দেনাদার। দেনাদারকে কোন মূল্যে লিপিবদ্ধ করব? দেনাদারকে আমরা লিপিবদ্ধ করব নিট আদায়যোগ্য মূল্যে লিপিবদ্ধ করব। ভাইয়া নিট আদায়যোগ্য মূল্য কি জিনিস এটাও পরে দেখছি। আর বিক্রয়যোগ্য সিকিউরিটি কি? চাইলেই আপনি বিক্রি করে দিতে পারবেন, অর্থাৎ বাজারে এখন বর্তমানে যে মূল্যটা চলছে সেই মূল্যে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। এই তিনটা পয়েন্ট কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো, এই তিনটা মূল্য, এই তিনটা পয়েন্ট কি আমরা সবাই বুঝতে পেরেছি? এই তিনটা পয়েন্ট যদি আমরা বুঝে থাকি তাহলে মনে রাখবেন এই যে এই তিনটা সম্পদই লিপিবদ্ধ করা হয় কি অনুসারে ভাইয়া? এই তিনটা সম্পদই লিপিবদ্ধ করা হয় রক্ষণশীলতা অনুসারে। মনে থাকবে, এই তিনটা সম্পদই কি অনুসারে লিপিবদ্ধ করব ভাইয়া? এই তিনটা সম্পদই আমি রক্ষণশীলতা অনুসারে লিপিবদ্ধ করব। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? বলেন তো দেখি, এই তিনটা সম্পদই আমি কি অনুসারে লিপিবদ্ধ করব ভাইয়া? রক্ষণশীলতা অনুসারে লিপিবদ্ধ করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন কি বলেছে প্রশ্নটা? প্রশ্নটা আমাদেরকে বলেছে কোন নীতি অনুযায়ী উদ্বৃত্ত পত্রে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়? কাকে? দেনাদারকে। তাহলে দেনাদারকে কোন মূল্যে দেখাতে হয়? নিট আদায়যোগ্য মূল্যে দেখাতে হয়। কোন নীতি অনুসারে ভাইয়া? দেনাদার মানে রক্ষণশীলতা। দেনাদার মানে কি হবে ভাইয়া? রক্ষণশীলতা হবে। সবাইকে বুঝতে পেরেছি? ঠিক আছে, সবাই আমরা আশা করি বুঝতে পেরেছি। কতবার আসছে এই প্রশ্নটা? এর বাইরেও আরো অনেকবার আসছে। এবার পরে যাই, দেখেন পরে হচ্ছে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর মেশিনের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে, পদ্ধতির কোনো পরিবর্তন করে না। বাংলা কথা দেখেন, এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পদ্ধতির কোনো পরিবর্তন করে না। পদ্ধতির কি করে না? পরিবর্তন করে না। তাহলে লিখেন, পয়েন্ট লিখেন, প্রতি বছর একই পদ্ধতি অনুসরণ করা।
প্রতি বছর একই পদ্ধতি অনুসরণ করা। ঠিক আছে, এটি কি অনুসারে হবে? প্রতি বছর যদি আমরা একই পদ্ধতি অনুসরণ করি তাহলে তাকে আমরা কি বলবো জানেন? তাকে আমরা বলবো ধারাবাহিকতা। কি বলবো? ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। প্রতি বছর একই পদ্ধতি অনুসরণ করা। ঠিক আছে ভাইয়া, প্রতি বছর একই পদ্ধতি অনুসরণ করা। আপনি প্রতি বছর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরছেন, এটার কোনো পরিবর্তন করছেন না, তাহলে এটাকে আমরা কি বলবো? ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা বলবো। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে প্রতি বছর একই পদ্ধতি অনুসরণ করা। ভাইয়া পদ্ধতি কি অ্যাকাউন্টিং এ শুধু অবচয়ের পদ্ধতি আছে, আর কোনো পদ্ধতি নাই? যদি বলে প্রতি বছর, যদি আপনাকে বলে প্রতি বছর ফিফো পদ্ধতি অনুসরণ করে, কোন পদ্ধতি? ফিফো পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে এটি কি অনুসারে করা হয়? তাহলে উত্তর হবে ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। আপনাকে যদি প্রশ্ন করে প্রতি বছর কালীন মজুদ পদ্ধতি অনুসরণ করা হয়, কোন মজুদ পদ্ধতি? কালীন মজুদ পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে উত্তর কি হবে? ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। তাহলে প্রতি বছর যদি আমরা একই পদ্ধতি অনুসরণ করি, সেটি অবচয়ের পদ্ধতি হতে পারে, সেটা মজুদ পণ্যের পদ্ধতি হতে পারে, সেটি মজুদ পণ্যের লিপিবদ্ধকরণের পদ্ধতি হতে পারে। মূল পয়েন্টটা হচ্ছে আমার প্রতি বছর একই জিনিস আমাকে ফলো করতে থাকা, অর্থাৎ একই জিনিস যদি আমি বারবার অনুসরণ করতে থাকি, ফলো করতে থাকি, তাহলেই সেটাকে আমরা কি বলবো? তাহলেই সেটাকে আমি বলবো ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি আমরা বুঝতে পেরেছি? বলেন। তাহলে এই যে একটা পয়েন্ট, যে প্রশ্নটা পড়ে যাইতো, শুধুমাত্র এই অবচয়ের পদ্ধতি দিয়ে পড়ে যাইতো। পরীক্ষায় যদি আপনার লিফো ফিফো দিয়ে দিত, পরীক্ষার যদি আপনাকে কালীন অবহিত দিয়ে দিত, তাহলে নিশ্চিত সে আবার কি করতো? এটা আবার কোন পদ্ধতি, আমি তো জীবনে পড়িনি। তাহলে কি হবে ভাইয়া বলেন তো? একই সিস্টেম একই। ঠিক আছে, মেন বেসিকটা বোঝার ট্রাই করেন, মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, এবার আসেন, দেখেন মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয় ভাইয়া? বলেন তো। মজুদ পণ্যর লিপিবদ্ধকরণের ক্ষেত্রে তাহলে আমরা কি শিখেছিলাম বলেন তো? মজুদ পণ্য, দেনাদার আর বিক্রয়যোগ্য সিকিউরিটি, এগুলো দেখলেই কি হবে বলেন তো ভাইয়া? এই তিনটা দেখলেই উত্তর কি হবে? কে বলতে পারে? এই তিনটা দেখলেই উত্তর কি হবে বলেন তো? এই তিনটা দেখলেই উত্তর হবে রক্ষণশীলতা। এই তিনটা দেখলেই উত্তর কি হবে? রক্ষণশীলতা হবে না ভাইয়া? বলেন, আপনার অনেক সহজ হয়ে যাবে, পড়ানোর পরে ক্লাসটা করেন, আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এবার আসেন, দেখেন এল কোম্পানি 1000 একক পণ্য ক্রয় করে এবং হাতে শেষে মজুদ, হাতে শেষে মজুদ মানে কি? সমাপনী মজুদ। হাতে শেষে মজুদ মানে কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ পণ্য 91 টাকা হারে 200 একক রয়েছে। কত ভাইয়া? 91 টাকা হারে 200 একক রয়েছে। তাহলে কত হবে? 9 দুগুণে 18 আর 200, তাহলে কত হয়? 18,200 হয়। ওকে, 18,200 টাকা রয়েছে। এখন প্রতিস্থাপন ব্যয় একক প্রতি 80 টাকা। তাহলে প্রতিস্থাপন ব্যয় কত বলেছে? প্রতিস্থাপন ব্যয় বলেছে 80 টাকা করে। তাহলে 80 টাকা করে 200 একক কত হয়? 8 দুগুণে 16, 16,000 টাকা। এখন বলেছে শেষে মজুদ পণ্যের মূল্য উদ্বৃত্ত পত্রে কত টাকা দেখাতে হবে। শেষে মজুদ মানে কি? সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদের কয়টি মূল্য দেয়া আছে ভাইয়া? দুটি মূল্য দেয়া আছে। কয়টি মূল্য দেয়া আছে? দুটি মূল্য দেয়া আছে। একটি মূল্য দেখলাম 18,200, আরেকটি মূল্য দেখলাম আমরা কত? 16,000। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি একটু কষ্ট করে বলেন তো, 18,200 কে আমরা লিপিবদ্ধ করব না 16,000 কে লিপিবদ্ধ করব? কে বলতে পারে ভাইয়া? দেখি বলেন, কত টাকাকে লিপিবদ্ধ করব? সমাপনী মজুদ আমরা কি শিখেছিলাম? দুটির মধ্যে যেটি কম সেটি শিখেছিলাম। তাহলে কোনটি কম ভাইয়া? 16,000 টাকা কম। তাহলে লিপিবদ্ধ করব কোনটা? লিপিবদ্ধ করব 16,000। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? আমার মনে হয় যে আমরা সকলে বুঝতে পারছি। ওকে, এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আচ্ছা,
তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার আসেন দেখেন, উদ্বৃত্তপত্রে দায়ের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শ্রেণী বিভাগ করা হয়। ভাইয়া দায়ের শ্রেণী বিভাগ করছি না সম্পদের করছি কিচ্ছু দেখার দরকার নাই, সেটা দায় হোক, সম্পদ হোক, ব্যয় হোক, আয় হোক। বাংলা কথায় কি বলেছি ভাইয়া? বাংলা কথায় যদি শ্রেণী বিভাগ করা কথাটা দেখেন, কি দেখেন? শ্রেণী বিভাগ করা। শ্রেণী বিভাগ করা দেখলেই উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। কি উত্তর হবে ভাইয়া? চলমান প্রতিষ্ঠান। মনে থাকবে। যদি আপনাকে বলে শ্রেণী বিভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, ঠিক আছে, তাহলে শ্রেণী বিভাগ করা হয়েছে। কার শ্রেণী বিভাগ? দায়ের শ্রেণী বিভাগ, সম্পদের শ্রেণী বিভাগ, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় আয়ের শ্রেণী বিভাগ, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়ের শ্রেণী বিভাগ। বাংলা কথায় যদি আপনি শ্রেণী বিভাগ কথাটা দেখেন তাহলে সেটি কি অনুসারে শ্রেণী বিভাগ করব? উত্তর হবে চলমান প্রতিষ্ঠান অনুসারে শ্রেণী বিভাগ করব। মনে থাকবে? মনে থাকবে ভাইয়া? বলেন তো। তাহলে শ্রেণী বিভাগ দেখলেই উত্তর কি হবে? সবাই বলেন। শ্রেণী বিভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে, এগুলো দেখলেই আমার উত্তর কি হবে ভাইয়া? বলেন তো দেখি। এগুলো দেখলেই আমার উত্তর হবে কি? আমার উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। ধারণা অনুসারে আমরা শ্রেণী বিভাগ করে থাকি। ওকে, এরপরে আসেন দেখেন, এবার সব কমন পাবেন। বিক্রয়যোগ্য সিকিউরিটি উদ্বৃত্তপত্রে কোন মূল্যে উল্লেখ করা হয়? উত্তর কি হবে বলেন? বিক্রয়যোগ্য সিকিউরিটি, বিক্রয়ের যোগ্য, চাইলেই বেচে দিতে পারবেন, তাহলে কোন মূল্যে উল্লেখ করব? সবাই উত্তর করেন তো দেখি। বিক্রয়যোগ্য সিকিউরিটি উত্তর কি হবে? তাসমিন আক্তার বলছে চলমান প্রতিষ্ঠান। আচ্ছা, বিক্রয়যোগ্য সিকিউরিটি কি হবে উত্তর? বলেন তো ভাইয়া দেখি। বিক্রয়যোগ্য সিকিউরিটি আতিকা ইসলাম বলছে বাজার মূল্য। রাইট। বিক্রয়যোগ্য সিকিউরিটি মানে কি? বিক্রয়যোগ্য সিকিউরিটি মানে হচ্ছে আমাদের বাজার মূল্য, তাই না ভাইয়া? বিক্রয়যোগ্য সিকিউরিটি মানে কি? বিক্রয়যোগ্য সিকিউরিটি মানে বাজার মূল্য। ঠিক আছে, বাজার মূল্য লিপিবদ্ধ করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিক্রয়যোগ্য সিকিউরিটিকে বাজার মূল্যে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুসারে? বলেন, কোন নীতি বা ধারণা অনুসারে? বলেন তো, কোন নীতি বা ধারণা অনুসারে আমরা বাজার মূল্যে লিপিবদ্ধ করব? সেটার উত্তর করেন সবাই। রাইট, বাজার মূল্যে। এখন আমি যদি প্রশ্ন করি কোন নীতি বা ধারণা অনুসারে লিপিবদ্ধ করব, তাহলে উত্তর কি হবে? কে বলতে পারে? রক্ষণশীলতা অনুসারে। ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো পড়াশোনা হচ্ছে। পরে যাই দেখি, এটার উত্তর করেন, আমি কিচ্ছু বলবো না। এটার উত্তর করেন আপনারা, আমি কিচ্ছু বলবো না। এটার অলরেডি ইনপুট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটার উত্তর করেন তো ভাইয়া, কি হবে? 13 নম্বরের উত্তর সবাই করে দেন। 13 নম্বরের উত্তর সবাই করেন। এটা আমি কিচ্ছু বলবো না, 13 নম্বরের উত্তর আপনারা করবেন, আমি কিচ্ছু বলবো না। বলেন কি বলেছে? খরচ সমূহকে মূলধন ও মুনাফা অনুযায়ী কি করব? ভাগ করব। ভাইয়া ভাগ করা মানে কি উত্তর হবে বলেন তো? ভাগ করা মানে উত্তর কি হবে? ভাগ করা মানে উত্তর হবে কি? ভাগ করা মানে উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। ভাগ করা মানে উত্তর কি হবে? চলমান প্রতিষ্ঠান। দেখছেন আপনার মাথাতে কিন্তু অলরেডি একটা ফুল সেটআপ হয়ে গেছে না ভাইয়া? এই জিনিসগুলো যদি আপনি এইভাবে জীবনে না পড়তেন, আপনাকে কিন্তু প্রতিটা পয়েন্ট মুখস্থ করতে হতো। এবং দেখবেন আপনি ইউটিউব বলেন, কোচিং বলেন, প্রাইভেট বলেন, আপনি যেখানেই পড়েন না কেন, আপনাকে সব ওই নীতিমালার নিয়মগুলো পড়াই দিত। চলমান প্রতিষ্ঠান মানে এই করব, সেই করব, ভাগ করব, এই করব, একে ভাগ করব, ওকে ভাগ করব। কিন্তু ওই নিয়ম নীতি আমি আপনাকে দিয়ে দিয়েছি, ওটা বাসায় একবার রিডিং দিবেন। আর মেন বেসিক হচ্ছে এই 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন পড়াইতে যে আপনাকে আমি সব বেসিক দিয়ে দিয়েছি না ভাইয়া? বলেন তো, আপনার কাছে নীতিমালা জীবনে কঠিন লাগবে না। আপনি নীতিমালাতে যে প্রশ্নে আসুক আপনি পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গাতে একটা জিনিস দেখেন, তাহলে ভাগ করা মানে চলমান প্রতিষ্ঠান। এখন আমি ভাগটা খরচকে করি, দায়কে করি, সম্পদকে করি, যাকেই করি না কেন ভাইয়া, উত্তর কি হবে? চলমান প্রতিষ্ঠান। ওকে, এবার দেখেন তুলনা করব, তাই না ভাইয়া? তুলনা করতে বলেছে। কি করতে বলেছে? তুলনা করতে বলেছে। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে কোম্পানির বিভিন্ন বছরের তুলনা করতে হয়? ঠিক আছে, তাহলে মনে করবেন তুলনা করা। হ্যাঁ, এই তুলনা করা মানে কি জানেন? তুলনা করতে হবে, তাই না?
তুলনা করা মানে হচ্ছে এটাকে আমরা কি বলবো, তুলনা করা মানে সামঞ্জস্য যদি না হয়, ঠিক আছে, একটার সাথে আরেকটা যদি সামঞ্জস্য না হয় তাহলে কি আপনি তুলনা করতে পারবেন? তাহলে তুলনা করাকে আমরা বলবো হচ্ছে তুলনাযোগ্যতা বা সামঞ্জস্যতা বলবো, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন বছরের মধ্যে তুলনা করা। এই তুলনাটা কেমন জানেন? 2020 সালের সাথে 2021 সালের ধরেন বিক্রয়ের তুলনা করছেন, ঠিক আছে। কিসের তুলনা করছেন? বিক্রয়ের তুলনা করছেন। তো এই যে তুলনা আপনি করতে পারবেন, কিন্তু আপনার সেই তথ্যটা কি হইতে হবে? সামঞ্জস্য হইতে হবে। সামঞ্জস্য যদি না হয় তাহলে আপনি একটির সাথে আরেকটা জিনিসকে কি করতে পারবেন না? কম্পেয়ার করতে পারবেন না, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া? সামঞ্জস্যতা হবে, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা। এই যে এখানে কি বলেছে? হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত হয়? তাহলে আয় অর্জিত হলে হিসাবভুক্ত করতে হয় কোন নীতি অনুসারে বলেন? আয় অর্জিত হলেই হিসাবভুক্ত করতে হয় কোন নীতি অনুসারে? পড়েছিলাম না ভাইয়া? উত্তর কি হবে? আয় অর্জিত হলে আমরা হিসাবভুক্ত করব কি অনুসারে? আয় স্বীকৃতি নীতি অনুসারে। কি অনুসারে ভাইয়া? আয় স্বীকৃতি নীতি অনুসারে, তাই না ভাইয়া? আয় অর্জিত হইলে লিপিবদ্ধ করব কি অনুসারে? আয় স্বীকৃতি নীতি অনুসারে লিপিবদ্ধ করব। পরে যাই, দেখেন এই যে দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন দেখেন আদায়যোগ্য মূল্য বিবেচনা না করে ক্রয় মূল্য হতে অবচয় বাদ দিয়ে স্থায়ী সম্পদকে উদ্বৃত্তপত্রে লিপিবদ্ধ করতে হয় কোনটি অনুসারে? তাহলে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদকে কোথায় লিপিবদ্ধ করি আমরা? উদ্বৃত্তপত্রে। স্থায়ী সম্পদকে কোথায় লিপিবদ্ধ করতে বলেছে ভাইয়া? স্থায়ী সম্পদকে আমাদেরকে লিপিবদ্ধ করতে বলেছে উদ্বৃত্তপত্রে, রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কোন নীতি অনুসারে? এটা বলেন। উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কোন নীতি অনুসারে বলেন তো ভাইয়া? এই প্রশ্নের উত্তর দেন, বলেন। স্থায়ী সম্পদকে আমরা লিপিবদ্ধ করব কোথায়? উদ্বৃত্তপত্রে। এখন আমার প্রশ্ন হচ্ছে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কোন নীতি অনুসারে? কে বলতে পারে দেখি তো? উদ্বৃত্তপত্র প্রস্তুত কি ঐতিহাসিক ব্যয় অনুসারে করব ভাইয়া? বলেন। উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কোন নীতি অনুসারে? চলমান নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? চলমান নীতি অনুসারে, চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে, তাই না? তাহলে আমাকে স্থায়ী সম্পদকে কোথায় লিপিবদ্ধ করার কথা বলেছে? উদ্বৃত্তপত্রে লিপিবদ্ধ করার কথা বলেছে। তাহলে উদ্বৃত্তপত্র প্রস্তুত করি চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে, সেজন্য এই প্রশ্নের উত্তরও হবে চলমান প্রতিষ্ঠান। এই প্রশ্নের উত্তরও কি হবে? চলমান প্রতিষ্ঠান ভাইয়া। এখন একটা জিনিস ভাইয়া খেয়াল করেন, এখানে উদ্বৃত্তপত্রে আমরা কি লিখতাম আপনাদের কি মনে আছে? আসবাবপত্র লিখতাম না আগে? 50,000। এখান থেকে মাইনাস কি করতাম? অবচয়কে বাদ দিতাম না ভাইয়া? ধরেন 20,000 অবচয় বাদ দিলাম, দিয়ে কি করতাম? 30,000 করতাম না? তো এই যে কাজটা, এই কাজটা আমরা কোথায় করতাম? উদ্বৃত্তপত্রে করতাম না? এই কাজটা করার কথাই বলেছে। দেখেন, আদায়যোগ্য মূল্য বিবেচনা না করে ক্রয় মূল্য হতে অবচয় বাদ দিয়ে লিপিবদ্ধ করা। তাহলে অবচয়কে কি করলাম? আমি স্থায়ী সম্পদ থেকে বাদ দিলাম, দিয়ে আমরা লিপিবদ্ধ করলাম। এই কাজটা কই করি? উদ্বৃত্তপত্রে করি। তাহলে যেহেতু উদ্বৃত্তপত্রে করি, তাহলে উদ্বৃত্তপত্র আমরা প্রস্তুত করি কি অনুসারে? চলমান প্রতিষ্ঠান অনুসারে, সেজন্য এটার উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। আর যদি উদ্বৃত্তপত্র কথাটা যদি উল্লেখ না করতো, না করে আপনাকে যদি শুধু বলতো স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা, স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা, এই কথাটা যদি বলতো, ঠিক আছে, উদ্বৃত্তপত্র বলেনি, শুধু বলেছে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা, তাহলে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা মানে উত্তর কি হবে? ঐতিহাসিক ব্যয় বা ক্রয় মূল্য নীতি। ঐতিহাসিক ব্যয় বা ক্রয় মূল্য নীতি। যখনই বলবে উদ্বৃত্তপত্র তখনই উত্তর হবে কি? তখনই উত্তর হবে চলমান প্রতিষ্ঠান। মনে থাকবে ভাইয়া? বলেন। ভেরি গুড, তাহলে ক্রয় মূল্য নীতি। ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে আসি আমরা, দেখি সম্ভাব্য লোকসানকে সাথে সাথে লিপিবদ্ধ করা। সম্ভাব্য লোকসানকে যদি লিপিবদ্ধ করি তাহলে ব্যয় বেশি হবে না? সম্ভাব্য লোকসানকে যদি আমি লিপিবদ্ধ করি, সম্ভাব্য, এখনো কিন্তু লোকসানটা হয়নি, সম্ভাবনা রয়েছে, ওকে, কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবে লিপিবদ্ধ না করা, তাহলে সম্ভাব্য আয়কে যদি হিসাবে লিপিবদ্ধ না করি তাহলে কি হবে বলেন তো? আয় কম হবে না? তাহলে আমাকে এখন বলেন তো ভাইয়া, ব্যয় বেশি আয় কম, এটি কার মূল কথা ছিল?
ব্যয় বেশি আয় কম, এটি কার মূল কথা ছিল বলেন তো? রক্ষণশীলতার মূল কথা ছিল না? রক্ষণশীলতার মূল কথা কি ছিল? ব্যয় বেশি আয় কম সম্পদ কম, এটা মূল কথা ছিল না? এই 3টা পয়েন্ট পড়েছিলাম, তো এর মধ্যে 2টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। ব্যয় বেশি আয় কম সম্পদ কম, এটি কার মূল কথা ছিল? রক্ষণশীলতার মূল কথা ছিল। তো সেই কারণে সম্ভাব্য লোকসানকে লিপিবদ্ধ করা, সম্ভাব্য আয়কে লিপিবদ্ধ না করা, এটি কার মূল কথা ভাইয়া? উত্তর হবে রক্ষণশীলতা। সবাই কি ধরতে পারছেন ভাইয়া? বলেন তো, এই প্রশ্নটা কি সবাই ধরতে পেরেছেন? আমাকে একটু বলেন। এটার উত্তর করেন সবাই, তাহলে আমি বুঝতে পারবো। 19 নম্বরের উত্তর করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কিছু হলেও পড়াশোনা বুঝতে পেরেছেন। 19 নম্বরের উত্তর বলেন সবাই দেখি। 19 নম্বর প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই স্যার। নাম্বার 19, সবাই একটু উত্তর করেন তো নাম্বার 19টা ভাইয়া। হ্যাঁ, শ্রেণী বিভাগ করা ভাগ করা একই জিনিস ভাইয়া। 19-এর উত্তর কি হবে? হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করা হয়? তো অনাদায়ী পাওনা সঞ্চিতি তো আমি তৈরি করতে পারি কার কার উপরে ভাইয়া? ধারে বিক্রয়, আর কার উপরে? দেনাদারের উপরে। এখন মাই কোশ্চিন ইজ, এখানে কি বলে দিয়েছে ধারে বিক্রয় না দেনাদার? কোনোটা কি বলে দিয়েছে ভাইয়া? বলেন তো। কোনোটা বলে দেয়নি, তাহলে কোনোটা বলে না দিলে কিসের উপরে ধরতে হবে? কোনোটা না বললে দেনাদারের উপরে ধরতে হবে। আর দেনাদারের উপরে ধরলেই উত্তর কি হবে? দেনাদারের উপরে ধরলেই উত্তর হবে রক্ষণশীলতা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? দেখছেন গুচ্ছ 20-21 কিন্তু প্রশ্নটা চলে আসছে। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন ভাইয়া? কঠিন বলেন তো? কঠিন? মোটেও কঠিন না। দেখেন এটার উত্তর করেন। দেখেন ঢাবি 22-23 আসছে, শুধু ঢাবি 22-23 না, এই প্রশ্ন না হলো 10 থেকে 12 বার আসছে এই পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিতে। হিসাব বিজ্ঞানের কোন রীতি 5 বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটর ক্রয়ের সময়ই হিসাব রক্ষককে খরচ হিসাবে লেখার অনুমতি দেয়? বলেন কে বলতে পারে ভাইয়া? এটা কে বলতে পারে দেখি? কে বলতে পারে? বিশদ আলোচনা করা হয়েছে, এটা কে বলতে পারে ভাইয়া দেখি? বলেন। এটার উত্তর হবে কি? বস্তুনিষ্ঠতা, বা আরেকটা নাম ছিল কি? বাস্তব ধারণা, তাই না ভাইয়া? এখন আমি যদি এখানে ক্যালকুলেটরের কথা না বলে আমি যদি এখানে বলতাম যে একটি কি ফুলদানি, কি যদি বলতাম আমি? একটি ফুলদানি ক্রয়, একটি ফুলদানি ক্রয়কে কত বছর? 10 বছর জীবনকালের, 10 বছর জীবনকালের একটি ফুলদানি ক্রয়কে সম্পদ হিসাবে না লিখে খরচ হিসাবে লেখা হলো, তাহলে উত্তর কি হতো বলেন তো? তাহলে উত্তর কি হইতো? তাহলে উত্তর হইতো বস্তুনিষ্ঠতা। এই ফুলদানি এবং ক্যালকুলেটর দিয়ে এই প্রশ্নটা 10 থেকে 12 বার আপনাদের বিগত সালে পরীক্ষায় এসেছে। ঠিক আছে ভাইয়া, সবাই বুঝতে পেরেছেন? বলেন। তাহলে এখান থেকে আমার কি সবাই কি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি নীতিমালা চ্যাপ্টারের? বলেন, নীতিমালা চ্যাপ্টারের ওভারঅল বিষয়বস্তুগুলো কি আমরা সকলে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। এই 20টা প্রশ্ন যদি আপনি সলভ করেন তাহলে মোটামুটি আপনার হয়ে যাবে। ঠিক আছে, 20টা প্রশ্ন সলভ করতে হবে। আর এখানে দেখেন ডিটেল আমি আরো কিছু তথ্য আপনাদের জন্য উপস্থাপন করে দিয়েছি, বাসায় একবার রিডিং দিবেন। আর যে জিনিসগুলো আমি নোট করতে বললাম, যেভাবে সাজিয়ে দিলাম, এভাবে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনার হয়ে গেছে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, একবার রিডিং দিবেন, দিয়ে আপনি বিগত সালের প্রশ্নগুলো আপনি সলভ করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝছেন? এখন আপনাদের আমি একটা টেস্ট নিই, দেখি তো কেমন বুঝলেন। ধরেন আমি ফিফো পদ্ধতি অনুসরণ করি। এই ফিফো পদ্ধতি অনুসরণ করে আমার সমাপনী মজুদের মূল্য হয়েছে 30,000 টাকা। ওকে, আর লিফো পদ্ধতি অনুসরণ করে
সমাপনী মজুদের মূল্য হয়েছে 32,000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি সমাপনী মজুদকে কোন মূল্যে লিপিবদ্ধ করব বলেন তো? না, কোন মূল্যে না, আমি কোন পদ্ধতি অনুসরণ করব? ফিফো পদ্ধতি অনুসরণ করব না লিফো পদ্ধতি অনুসরণ করব বলেন তো দেখি, কে বলতে পারে? বলেন তাহলে আমি কোন পদ্ধতি অনুসরণ করব? লিফো না ফিফো? আমি যেটি কম সেটি। কোনটি কম ভাইয়া? 30,000 টাকা কম, তাহলে 30,000 টাকা, অর্থাৎ আমি ফিফোকে অনুসরণ করব, রাইট? ওকে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাইয়া এই যে এটি কোন নীতি অনুসারে হইল? এটি কোন নীতি অনুসারে হইল বলেন? কোন নীতি অনুসারে আমি 30,000 টাকাকে লিখবো বলেন? 30,000 টাকা লিখবো, ধরে নিলাম লিখবো। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এটি কোন নীতি বা অনুসারে করলাম বলেন তো ভাইয়া? ধারাবাহিকতা অনুসারে করলাম? হ্যাঁ, কি উত্তর দিচ্ছেন গাধার মতো? এটা কি ধারাবাহিকতা বলে? এটা ধারাবাহিকতা অনুসারে করলাম। দুইটি মূল্যর মধ্যে যেটি কম, এটা কি ধারাবাহিকতা বলেছিল? ধারাবাহিকতা বলেছে প্রতি বছর একই পদ্ধতি ফলো করা, অর্থাৎ প্রতি বছর ফিফো ফিফো ফিফো। এটা কি সেই প্রশ্ন? এটা কি সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করা হয়েছে বলেন তো? নিশাত রুদ্র বলছে চলমান প্রতিষ্ঠান। ভাই যে ইয়া করেন ঘুমান গা, ঠিক আছে? রক্ষণশীলতা অনুসারে। সমাপনী মজুদ কি ধারাবাহিকতা অনুসারে করে, চলমান প্রতিষ্ঠান অনুসারে করে? বোকার মতো উত্তর দিচ্ছেন, বলেন। সবাই সুন্দর করে নোট তৈরি করবেন এগুলোর উপরে। 20টা প্রশ্নের উপরে নোট তৈরি করবেন। 20টা প্রশ্ন আলোচনা করতে যেয়ে এ রিলেটেড অনেক প্রশ্ন করানো হয়েছে না, তাহলে সেগুলো সুন্দর করে বাসায় প্র্যাকটিস দিবেন, ঠিক আছে? প্র্যাকটিস দিবেন, নীতিমালা থেকে যে প্রশ্নই আসুক না কেন আপনারা পারবেন, ঠিক আছে? নীতিমালা থেকে যে প্রশ্নই আসুক ইনশাল্লাহ পারবেন পরীক্ষায়। বলেন অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুসারে? অবচয় ধার্য, বলেন তো অবচয় ধার্য কি অনুসারে করা হয়? কে বলতে পারে দেখি? অবচয় ধার্য বলেন তো কি হবে? চলমান, ভেরি গুড। এটা ঢাবি রিটেনে আসছিল, এবছর ঢাবি রিটেনে আসছিল। অবচয় ধার্য কি অনুসারে করা হয়? ওকে, ভেরি গুড, ঠিক আছে। যাই হোক, অনেকের কাছে নতুন, একটু পড়াশোনা করা লাগবে। বাসায় সুন্দর করে পড়াশোনা করেন আর নোট করে ফেলেন। এই জিনিসটা নোট করে ফেলেন, এর বাইরে আর কিছু পড়া লাগবে না আপনার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে। নোট করে সবাই জমা দিয়েন, দেখবো কে কি নোট করেছেন।